নিতে পারি, তখনও হচ্ছে ব্লাডার ইনজুরি হওয়ার সম্ভাবনা কম থাকে। আর আরেকটা হচ্ছে যে নতুন যেটা সিস্টো ইনফ্লেশন, আমরা ব্লাডারটাকে ইনফ্লেট করে রাখলে তখন হচ্ছে হতে পারে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা করলাম না, অনেক সময় আমরা কনজারভেটিভ করে আসলাম যে লাগলে পরে আমরা হিস্টেকটমি করব, কিন্তু এখন আমরা কনজারভেটিভ দিয়ে আসছি, মানে প্ল্যান্ট আমরা ডিলেড হিস্টেকটমি লাগলে করব। এরকম হলে আমরা কিভাবে হচ্ছে কিভাবে হচ্ছে আমরা করব, তাকে মনিটর করব, তাকে তার কোনো ব্লিডিং আছে কিনা সেটা দেখবো, ভলিউম ওভারলোড হচ্ছে কিনা, অ্যানিমিয়া একে ডেভেলপ করছে কিনা, ভিটি, এগুলা সব আমরা দেখবো, কোয়াগুলোপ্যাথি আছে কিনা, হ্যাঁ এগুলা সব আমরা দেখবো। এবং প্ল্যান্ট ডিলেড হিস্টেকটমি এটা খুবই ডিফিকাল্ট, অনেক সময় একদম এর মধ্যে তার কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করতে পারে, হ্যামোরেজ, সেপসিস হতে পারে। এই জন্য তাকে কিন্তু আমাদের মনিটরিং এ রাখতে হবে, ঠিক আছে, মনিটরিং এ রাখতে হবে। আচ্ছা, এখন এই যে আমি কনজারভেটিভ সার্জারির কথা বললাম, হ্যাঁ কনজারভেটিভ সার্জারি আমরা হচ্ছে করি, এখন অনেককেই করা হয়। ফার্টিলিটি কনসার্ন যদি থাকে আর পেশেন্টের স্ট্রং ডিজায়ার থাকে এবং তার তার হচ্ছে মানে মানে করার মতো হচ্ছে সার্জন এক্সপার্ট থাকে, টিমটা এক্সপার্ট থাকে, ওইসব ক্ষেত্রে হচ্ছে আমরা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই মোটামুটি আমাদের আমরা কি কি করব না করব এবং কিভাবে কি ম্যানেজ করব, এটার মোটামুটি। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট, যে যদি হচ্ছে আমরা কনজারভেটিভ রেখে আসি, মানে তাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে প্লাসেন্টা ইনসিটু রেখে আসি, তখন আমরা তাকে মনিটরিং করব কিভাবে। সেটা হচ্ছে যে প্রথম 2 মাস তাকে আমরা উইকলি হচ্ছে বিটা এসসিজি আর আল্ট্রাসাউন্ড করব। তারপরে কমপ্লিট রিজলিউশন অফ প্লাসেন্টা পর্যন্ত আমরা মান্থলি হচ্ছে তাকে বিটা এসসিজি আর আল্ট্রাসাউন্ড করব এবং ল্যাব টেস্ট করব তার কোনো ইনফেকশন এর ফিচার আছে কিনা। ম্যাথোট্রেক্সেটের এখন কোনো রোল নাই, আগে আমরা ম্যাথোট্রেক্সেট দিতাম, কিন্তু এখন ম্যাথোট্রেক্সেটের কোনো রোল নাই, ঠিক আছে। তাইলে এই ফলো আপটাও আমাদের হচ্ছে মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই মোটামুটি আমাদের হচ্ছে আপনার প্যাস ডিসঅর্ডারের ডিটেলস, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর কিছু নতুন টেকনিক আছে। আচ্ছা, আমি একটু শেষ করি এটা, একটু আর কিছু নতুন নোভেল সার্জিক্যাল টেকনিক আছে। একটা হচ্ছে যে পোস্টেরিয়র রেট্রোগ্রেড হিস্টেকটমি করা যায় পাউচ অফ ডগলাস দিয়ে, তখন অ্যাডিশন থাকলে সামনের দিকে বা আমরা ইউরেটারটা বুঝতে পারি ভালো, ব্লাডার সেপারেট হয় ভালো, এটা একটা। আর একটা হচ্ছে মডিফাইড রেডিক্যাল হিস্টেকটমি করলেও হয়। হ্যাঁ, এখন আপা বলেন কি বলবেন, আপা বলেন। আপু যে ইনসিটু প্লাসেন্টা আমরা রেখে আসলাম, তারপর একটা আমরা ফলো আপ করবো, কতদিন পর্যন্ত এই অটোলাইসিস হতে কত টাইম লাগে ইউজুয়ালি সাধারণত? ইউজুয়ালি আপনার 13 সপ্তাহের মধ্যেই হয়ে যায় সাধারণত, মানে 6 থেকে 13 সপ্তাহের মধ্যে অটোলাইসিস হয়ে যায়, 6 থেকে 13 সপ্তাহ, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা, তাহলে আমরা এতক্ষণে কি শেষ করলাম, প্লাসেন্টা প্রিভিয়া আর হচ্ছে প্যাস ডিসঅর্ডার শেষ করলাম। এখন আমরা অ্যাব্রাপশন পড়বো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার 3টা হার্ড কপি দেওয়া আছে জেনেসিসে। একটা হচ্ছে সামারুফ ম্যাডামের লেকচার প্যাস ডিসঅর্ডারের, আরেকটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল জার্নাল অফ উইমেন্স হেলথের, যেটা সব ফিগো গাইডলাইন দেওয়া আছে এখানে, এটাও জেনেসিস আমার দেওয়া আছে। আরেকটা হচ্ছে যে রিসেন্ট হচ্ছে প্যাস ডিসঅর্ডারে গত বছর একটা ফিটোম্যাটারাল মেডিসিনের ওয়েবিনার হয়েছিল, সেই ওয়েবিনারের ডিটেলসটাও এখানে দেওয়া আছে। হ্যাঁ, মোট হচ্ছে আমার 3টা হার্ড কপি, হ্যাঁ 3টা হার্ড কপি আমার জেনেসিসে দেওয়া আছে, হ্যাঁ প্যাস ডিসঅর্ডারে। তো আপনারা চাইলে 3টা এই জিনিসগুলো হচ্ছে জেনেসিস থেকে নিতে পারেন, খুব ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে আপনার পরীক্ষায় আসে, ঠিক আছে।
আচ্ছা, এখন হচ্ছে আমি অ্যাব্রাপশন বলবো। অ্যাব্রাপশনে আসলে কোনো নোট আমরা দিই না, অ্যাব্রাপশন অত সহজ না, কঠিন, আপনারা পারেন, কিন্তু অ্যাব্রাপশন থেকে প্রশ্ন আসে, একদম ইনভেরিয়েবলি অ্যাব্রাপশন থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, তো অ্যাব্রাপশন তো আমরা জানি অ্যাব্রাপশন কি, যে এটা নর্মালি সিচুয়েটেড প্লাসেন্টার প্রিম্যাচুর সেপারেশন হয়ে যায় ইউটেরাইন ওয়াল থেকে, এবং এটা ডেলিভারির আগে ব্লিডিং হয়, এবং এটা 1:80 ডেলিভারিতে হতে পারে, এবং এটা পেনেটাল মর্টালিটি মরবিডিটির একটা সিগনিফিকেন্ট কজ। এবং কেন হয় প্যাথোফিজিওলজি, প্রিসাইজ কজ অফ অ্যাব্রাপশন ইজ আননোন। তবে যেটা হতে পারে যে প্লাসেন্টার ডেসিডুয়া বেজালিজের মধ্যে একটা ব্লিডিং হয়, সেখান থেকে হেমাটোমা ফর্ম হয়, এবং হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বাড়তে থাকে, এবং তখন হচ্ছে অ্যাডজেসেন্ট প্লাসেন্টা সেপারেট হতে থাকে, এবং এই হেমাটোমাটা অনেক সময় স্মল থাকে এবং সেলফ লিমিটেড, যেটা হচ্ছে গ্রেড 1 প্লাসেন্টাল অ্যাব্রাপশন। এটা এমনি এমনি ভালো হয়েছে, পেশেন্ট পেইন কমপ্লেন করে, কিন্তু পরবর্তীতে আমরা আল্ট্রাসাউন্ড করলে একটা রেট্রো প্লাসেন্টাল হেমাটোমা পাই, এমনিতেই হচ্ছে পেশেন্ট ভালো হয়ে যায়, এটা কন্টিনিউ হয় না। কিন্তু যদি এই হেমাটোমাটা কন্টিনিউ হতে থাকে, তখন এটা যে আপনার ডেসিডুয়া বেজালিসে ছিল, সেখান থেকে হচ্ছে আপনার ডেসিডুয়া তে আরো হচ্ছে অ্যাগ্রেসিভ হতে হতে, এবং এখানে থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ করে, এটা মায়োমেট্রিয়াম পর্যন্ত চলে যায়। তখন আমরা দেখছি মায়োমেট্রিয়ামের একটা ফিচার কভিলারি ইউটেরাস যেটাকে আমরা বলি, ওখানে ওইটা ইন্টারফেয়ার করে ব্লিডিং হতে থাকে, এবং ইউটেরাইন অ্যাটনিসিটি হয়ে পরবর্তীতে ব্লিডিং হয়, বাচ্চাও খারাপ হয়। ঠিক আছে, এটা হচ্ছে প্লাসেন্টাল অ্যাব্রাপশনের প্যাথোফিজিওলজি। এখন আমরা জানি যে জেস্টেশনাল হাইপারটেনশন বা প্রিএক্লাম্পসিয়ার সাথে এটা একটা ক্লোজ রিলেশনশিপ আছে। কেন? কারণ হচ্ছে কি, যে যখন হচ্ছে আপনার মানে প্রিএক্লাম্পসিয়া বা হচ্ছে হয়, এটা কি একটা অ্যাবনর্মাল প্লাসেন্টেশন হয়, বা আমরা জানি যে ল্যাক অফ ট্রোপোপ্লাস্টিক ইনভেশন, মামিট্রিয়ামের যে ট্রোপোপ্লাস্টিক ইনভেশনটা হওয়ার কথা ছিল, সেটা দুইটা টাইমে হয়, একটা ফার্স্ট ফেজে আর একটা সেকেন্ড ফেজে। ফার্স্ট ফেজে 10 to 12 উইকসে, সেকেন্ড ফেজে মামিট্রিয়াম ইনভেশনটা হয় 16 to 18 উইকসে। এই দুইটা উইকসেই যখন হচ্ছে ট্রোপোপ্লাস্টিক ইনভেশনটা আপ টু মামিট্রিয়াম পর্যন্ত হয় না, সেটার জন্যই কিন্তু পরবর্তীতে কি হয়, প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করে। তো এই যে মায়োমেট্রিয়াম ইনভেশনটা হচ্ছে ঠিক মতো হলো না, হ্যাঁ, তখন কি হয়, একটা ইস্কিমিয়া ডেভেলপ করে, হ্যাঁ, একটা ইস্কিমিয়া ডেভেলপ করে, এন্ডোথেলিয়াল ইনজুরি হয়, এবং সেখান থেকে এই ভেসেলস গুলা রাপচার হয়ে প্লাসেন্টাল অ্যাব্রাপশন হয়। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ইয়ের সাথে কি বলে ইয়ের সাথে, মানে হ্যাঁ, প্রিএক্লাম্পসিয়ার সাথে হচ্ছে আমাদের প্লাসেন্টাল অ্যাব্রাপশনের রিলেশনশিপ, ঠিক, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে হচ্ছে আরেকটা রিলেশনস আছে, কিসের সাথে বলেন তো, স্মোকিং এর সাথে। স্মোকিং কিন্তু আমরা ওইটাও পরিচিত, স্মোকিং কিন্তু আমরা প্লাসেন্টা প্রিভিয়াতেও পেয়েছি, আবার হচ্ছে অ্যাব্রাপশনেও পেয়েছি। মেইন বেসিক হচ্ছে আপনার ইয়েটা একই রকম, মানে বেসিক প্যাথোফিজিওলজিটা একই রকম, যে স্মোকিং এ কি হয়। স্মোকিং এ আমরা জানি যে এটা কি হয়, একটা মানে এখানে একটা ইনফ্লামেটরি মেডিয়েটর রিলিজ হয়, একটা কার্বন মনোক্সাইড রিলিজ হয়, সেখান থেকে কি হয়, একটা হাইপোক্সিয়া হয়, ইস্কিমিয়া হয়, এবং এই হাইপোক্সিয়া ইস্কিমিয়া কি হয়ে হয়, যে একটা ভেজো কনস্ট্রিকশন হয়, তারপরে একটা মানে ডেসিডুয়াল ডিজেনারেশন হয়, ইনফ্রাকশন হয়, এবং একটা ইনফ্লামেটরি মেডিয়েটর রিলিজ হয়ে থ্রোম্বোসিস হয়, সেখান থেকেই এই প্লাসেন্টাল অ্যাব্রাপশন হয়। ঠিক আছে, তাইলে দুটো একই রকম মোটামুটি, মানে অ্যাব্রাপশন আর মানে বেসিক প্যাথোফিজিওলজিটা এরকমই, তাহলে স্মোকিং এরটাও আপনাদের আসতে পারে। আর আর কি কি রিস্ক ফ্যাক্টর হতে পারে, আমরা জানি যে আপনার অ্যাডভান্সড ম্যাটারনাল এজ, তারপর প্যারিটি মারলে বা মাল্টিপল জেস্টেশনে হতে পারে, পলিহাইড্রেমনিয়ন্স, কোরিওহাইড্রেমনিয়ন্স, থ্রোম্বোফিলিয়া থাকলে হতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সিতে হতে পারে, হ্যাঁ, অনেক কিছুর সাথে হতে পারে। বাচ্চার কি হতে পারে, লো বার্থ ওয়েট বেবি হতে পারে, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, নিউনেটাল অ্যানিমিয়া, হাইপারবিলিরুবিনিমিয়া, এগুলা অনেক বেড়ে যায়, এবং বাচ্চা স্টিল বার্থ হতে পারে, হ্যাঁ, অনেক কমন।
এখন হচ্ছে প্লাসেন্টাল অ্যাব্রাপশনের হচ্ছে ক্লাসিফিকেশন। হ্যাঁ, প্লাসেন্টাল অ্যাব্রাপশন হচ্ছে আপনার ক্লাসিফিকেশন হচ্ছে তিনটা। মাইল্ড, একটা হচ্ছে মাইল্ড গ্রেড 1, যেটা আমরা বললাম যে এটা একটু একটু পেইন কমপ্লেন করে, কিন্তু ক্লিনিক্যালি রিকগনাইজ করার আগে এটা বন্ধ হয়ে যায়। আমরা আল্ট্রাসোনোতে রেট্রো প্লাসেন্টাল ক্লট পাই, এটা একটা রেট্রোস্পেক্টিভ ডায়াগনোসিস। এটাতে তেমন কোনো কিছু হয় না, আমরা কনজারভেটিভ অ্যাপ্রোচে আমরা মা বাচ্চা ভালো থাকে। এরপরে মডারেট বা গ্রেড 2 প্লাসেন্টাল অ্যাব্রাপশন, যেটা সেটা হচ্ছে যে এটাতে কি হয়, একদম ক্লিনিক্যাল সাইন্স অফ অ্যাব্রাপশন, যেটা আমরা পাই যে কজলেস কজ, মানে তার একটা পেইন আসছে, সাথে ব্লিডিং হচ্ছে, ইউটারাস কন্ট্রাক্টেড, হ্যাঁ, ফিটাল ট্যাকিকার্ডিয়া বা ব্র্যাডিকার্ডিয়া, বাচ্চা এখনো জীবিত কিন্তু পাই। এবং এখানেই হচ্ছে এই মডারেট বা গ্রেড 2 যেটা, এখানেই কিন্তু ডায়লামা যে আমরা কি মুডে ডেলিভারি করবো। এখন যদি আমরা সাধারণত বলি যে গ্রসলি যে আমরা এক্সপেডাইট ডেলিভারি করি, আরএম করি, করে হচ্ছে অক্সিটোসিন ড্রিপ দিই। কিন্তু যদি এরকম হয় যে অনেক দূরের লেবার, যে তার বাচ্চাটা ট্যাকিকার্ডিয়া বা ব্র্যাডিকার্ডিয়া, কিন্তু তার অনগোয়িং প্লাসেন্টাল অ্যাব্রাপশন, তখন তো আমি তার জন্য অনেকক্ষণ ওয়েট করবো না, যে এখনো তার ওয়ান ফিঙ্গার পায়ামি পেশেন্ট, ততক্ষণ তো বাচ্চাটা মরে যাবে, তখন কিন্তু আমার ইমার্জেন্সি সিজারিয়ান সেকশনও লাগে। আর গ্রেড 3 যেটা সিভিয়ার অ্যাব্রাপশন, এটার ফিচারই হয়েছে যে এমন অ্যাব্রাপশন হয়েছে যে বাচ্চা মরে গেছে, তার ডিআইসি ডেভেলপ করছে। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রেও কিন্তু আমরা ট্রাই করব এই ক্ষেত্রে নর্মাল ডেলিভারি করার জন্য। তবে যেটা আমরা করবো, এআরএম করে হচ্ছে আমরা অক্সিটোসিন ড্রিপ দিয়ে দিব। কারণ কি? কারণ মরা বাচ্চা এবং ডিএসসি ডেভেলপ করছে, এখানে যদি আমরা আবার তার সিজারিয়ান সেকশন করি, সেটা কিন্তু তার জন্য আরো খারাপ হবে। ঠিক আছে, তবে অ্যাবরাপশন যদি কন্টিনিউ হয়, সেটাও তার জন্য খারাপ হবে। এই জন্য আমরা যেটা করি, তাকে হচ্ছে এআরএম করে অক্সিটোসিন হচ্ছে ড্রিপ দিয়ে দিই। এবং এটার ম্যাটারনাল কমপ্লিকেশনস মেইনলি হচ্ছে ডিআইসি এবং হচ্ছে এআরএফ হয়। এছাড়া পিপিএইচ হতে পারে, সেপ্টিসেমিয়া হতে পারে। এআরএফ ডিআইসি কেন হয়? থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ হয়। থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ হয়ে হচ্ছে মাইক্রোথ্রোম্বাই ফর্ম করে, এই জন্য হচ্ছে ডিআইসি হয়। আর ওই থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ করে অ্যাকুইটিবুলার নেক্রোসিস হয়, তখন সেখান থেকে হচ্ছে এআরএফ ডেভেলপ করে। ঠিক আছে, আচ্ছা, এগুলো কিন্তু পরীক্ষার প্রশ্ন। আচ্ছা, এরপরে তাহলে আমরা মোটামুটি এবং এখানে ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্টস লাগবে, আমরা 1:1:1 এইভাবেই দিব। আচ্ছা, এরপরে লাস্ট যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে ভাসা প্রিভিয়া। ভাসা প্রিভিয়া কি? ভাসা প্রিভিয়া এটা কিন্তু ফিটাল অরিজিন। এতক্ষণ আমরা যা পড়লাম তা হচ্ছে ম্যাটার্নাল অরিজিন। হ্যাঁ, এতক্ষণ আমরা যা পড়লাম তা হলো ম্যাটার্নাল অরিজিন ব্লিডিং। আর এখন আমরা যা বলতেছি যেটা ভাসা প্রিভিয়া, এটা হচ্ছে ফিটাল অরিজিন। এই ভাসা প্রিভিয়ার রিস্ক ফ্যাক্টর কি কি? ভাসা প্রিভিয়ার রিস্ক ফ্যাক্টর হচ্ছে আপনার ভ্যালামেন্টাস কর্ড ইনসারশন। এটা সবচেয়ে বেশি স্ট্রংগেস্ট অ্যাসোসিয়েশন, যে ফিটাল ভেসেলস গুলা মানে মেমব্রেনের উপর দিয়ে রান করে। আমরা যখন পিভি করি দেখি যে মেমব্রেনটা বাল্জ হয়ে আছে এবং এখানে ভেসেলস গুলা, এবং তখন রাপচার হয়ে একটা সিভিয়ার ব্লিডিং হয়, এবং এটা সম্পূর্ণ বাচ্চার ব্লিডিং, এবং বাচ্চা মানে মারা যেতে পারে। এটা মায়ের কিছু হয় না। দেখা যায় আমরা কিভাবে বুঝি যে এটা ভাসা প্রিভিয়া? অনেক ব্লিডিং হচ্ছে, কিন্তু আমরা আমরা হচ্ছে ই করি, ওই আমরা হচ্ছে এক্সামিনেশন করে মা স্টেবল পাই, মার কোনো অনেক ব্লিডিং হচ্ছে কিন্তু মা স্টেবল, আবার বাচ্চা খারাপ, ট্যাকিকার্ডিয়া বা ব্র্যাডিকার্ডিয়া। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে যে এটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে ভ্যালামেন্টাস কর্ড ইনসারশন। আর কি কি হতে পারে? প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে, তারপরে সাকসেন্সুরিয়াল বা বায়োলোপ প্লাসেন্টা মাল্টিপল প্রেগনেন্সিতে হতে পারে, আইভিএফ প্রেগনেন্সিতে হতে পারে, ইউটেরাস সার্জারি, মার্জিনাল কর্ড ইনসারশন, এগুলাতে হতে পারে। সাধারণত অ্যাসিম্পটোমেটিক থাকে, আমরা আল্ট্রাসাউন্ড মাধ্যমে পাই। হ্যাঁ, আল্ট্রাসাউন্ডে ফাইন্ডিংস কি পাই? যে গ্রেস্কেল আল্ট্রাসাউন্ড করলে ইকোজেনিক প্যারালাল অর সার্কুলার লাইন নিয়ার দ্য সার্ভিক্স। হ্যাঁ, এটা আমেরিকার কর্ডটা বুঝি আমরা, যে গ্রেস্কেল আল্ট্রাসাউন্ডে ইকোজেনিক প্যারালাল অর সার্কুলার লাইন নিয়ার দ্য সার্ভিক্স। আর যদি আমরা কালার ডপলার করি, এভারেন্ট ভেসেলস ওভার দ্য ইন্টারনাল সার্ভিক্স, ইন্টারনাল অসের উপরে এভারেন্ট ভেসেলস পেতে পারি। আর এগুলো সাধারণত অ্যাসিম্পটোমেটিক থাকে, তবে ক্যাটাস্ট্রোফিক পেইনলেস ভ্যাজানাল ব্লিডিং আফটার মেমব্রেন রাপচার এবং অ্যাকুইট ফিটাল হ্যামোরেজ হয়। তো যদি আমরা
মানে এন্টিনেটালি মানে পাই যে তার কোনো সমস্যা নাই, কিন্তু আমরা আলট্রাসাউন্ড ডায়াগনোসিস করতে পেরেছি। আমরা কিন্তু 32 উইকস এর দিকে 32 উইকস এর দিকে এন্টিনেটাল কর্টিকোস্টেরয়েড দিয়ে 36 উইকস এর দিকে ডেলিভারি করায় ফেলি। এবং কিন্তু যদি আমরা এরকম ব্লিডিং নিয়ে আসে এবং আমরা ডিটেক্ট করতে পারি যেটা ভাসার প্রিভিয়া, আমরা কিন্তু ইমিডিয়েট সিজারিয়ান সেকশন, টাইপ 1 সিজারিয়ান সেকশন করি। আর আর হচ্ছে এরপরে আরেকটা হচ্ছে আপনার পোস্টপার্টামি ইমিডিয়েট আমরা এফপিটি একটা টেস্ট করি যে বাচ্চা এটা বাচ্চার অরিজিন না মায়ের অরিজিন ওইভাবে বোঝা যায়। এবং এদের বাচ্চার অনেক সময় আপনার কি লাগে, এক্সচেঞ্জ ট্রান্সফিউশন লাগে। ঠিক আছে, এক্সচেঞ্জ ট্রান্সফিউশন লাগে, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই মোটামুটি আমাদের আপনার পড়া খুব ইম্পর্টেন্ট। এপিএইচ আপনারা কোথেকে পড়বেন, আমার যে নোটশিট গুলার কথা বললাম এগুলো একদম সব ফিগো গাইডলাইন ম্যাডামদের লেকচার, এইগুলো একটু পড়বেন। আর হচ্ছে আপনার প্রিভিয়াস কোশ্চেন্স গুলো সলভ করবেন। প্রিভিয়াস কোশ্চেন থেকে প্রচুর প্রশ্ন আসে, রিটেনে আসার সম্ভাবনা নেক্সট অনেক বেশি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনারা যদি অ্যারিয়াসে হাই রিস্ক থাকে, অ্যারিয়াসে হাই রিস্ক থেকে একটু প্লাসেন্টা প্রিভিয়াটা আর হচ্ছে অ্যাব্রাকশন, প্লাসেন্টাল অ্যাব্রাকশন ভার্সা প্রিভিয়াটা পড়বেন। ঠিক আছে, আচ্ছা কার কোনো কোয়েশ্চেন থাকলে করেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন। আচ্ছা, তাহলে আমরা আর আইসোমেনাইজেশনে সুইচ করি। হ্যাঁ, আর আইসোমেনাইজেশনটাও রিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট। কেস থাকলে যদি ওই মানে ওই স্টেশনে থাকে আর আইসোমেনাইজেশন আপনাকে দিবেই দিবে যদি থাকে। তো আর আইসোমেনাইজেশনের মেইন হচ্ছে যেটা যে প্রিভিয়াস একটা হিস্ট্রি থাকতে পারে আপনার, তার একটা হাইড্রোফিটাসের বা প্রথম বাচ্চাটা ভালো ছিল, তারপরে সেকেন্ড প্রথম বাচ্চাটা তার নর্মাল ডেলিভারি হয়েছে, কোনো ইমিউনাইজেশন করে নাই, তারপরে হচ্ছে সেকেন্ড বাচ্চাটা তার আইইউএফটি হয়েছে, হ্যাঁ, বা আর্লি নিউনেটাল ডেথ, বা বাচ্চা হওয়ার পরে তার হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, হ্যাঁ, অনেক জন্ডিস ছিল, একট্রেস গ্রেভিস নিউনেট্রাম হয়ে বাচ্চাটা মারা গিয়েছে, এরকম হিস্ট্রি থাকতে পারে। পরে ব্লাড গ্রুপ করে দেখা গেল যে সে হচ্ছে আরএইচ নেগেটিভ। ঠিক আছে, এরকম একটা হিস্ট্রি দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের হচ্ছে যে আমাদের আরএইচ নেগেটিভে যেটা খুবই প্রথমেই করতে হবে, আরএইচ আইসোমেনাইজেশনের ডেফিনিশনটা শিখে ফেলতে হবে। এটা একদম ইনভেরিয়েবলি ম্যান আমরা ধরে যে হোয়াট ইউ মিন বাই আরএইচ আইসোমেনাইজেশন। তাহলে আরএইচ আইসোমেনাইজেশন বা অ্যালুমিনাইজেশন বা আইসোমেনাইজেশনের ডেফিনিশনটা কি, যে প্রোডাকশন অফ ইমিউন অ্যান্টিবডি ইন এন ইন্ডিভিজুয়াল ইন রেসপন্স, মানে তার এখানে হচ্ছে একটা ইমিউন অ্যান্টিবডি হয়েছে ইন রেসপন্স টু ফরেন রেড সেল অ্যান্টিজেন, মানে ফরেন রেড সেল না, বাচ্চা রেড সেল অ্যান্টিজেনের রেসপন্সে তার এখানে ইমিউন অ্যান্টিবডি তৈরি হয়েছে, যেটা অ্যানাদার ইন্ডিভিজুয়াল, মানে বাচ্চার এখান থেকে এসেছে অফ দ্য সেম স্পেসিস, স্পেসিস তো আমরা একটাই হিউম্যান এসেছে, এবং ফার্স্ট ওয়ান ল্যাক্স দ্য অ্যান্টিজেন, প্রথম যার কাছ থেকে এসেছে সে অ্যান্টিজেনটা লেক ছিল, বাচ্চা ছিল না, সেখান থেকে তার এখানে এসে কিন্তু অ্যান্টিবডিটা ক্রিয়েট করছে মায়ের। অনেকেই এটা বুঝে না, ডেলিভারি পরে জিজ্ঞেস করে ইনজেকশন কি বাচ্চাকে দিব না, কারণ অ্যান্টিবডিটা তৈরি হয় হচ্ছে মায়ের। ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আর কি রেসার্চ সিস্টেম ছাড়া কি আর কোনো সিস্টেম আছে? হ্যাঁ, আপনার মাইনর ব্লাড গ্রুপ আরো আছে, যেমন কেল, তারপর লুইস, ডাফি, এগুলো আছে। হ্যাঁ, তো কখন আরএইচ আইসোমেনাইজেশন হয়, যখন হচ্ছে একটা আরএইচ নেগেটিভ উইমেন সে হচ্ছে আরেক পজিটিভ ফিটাস বিয়ার করে, এবং বিয়ার করলে হলো না, একটা ফিটোম্যাটার্নাল হ্যামোরেজ হতে হবে অথবা তার মিসম্যাচ ট্রান্সফিউশন হতে হবে, তখনই কিন্তু এই আইসোমেনাইজেশনটা হবে। এখন এই যে আইসোমেনাইজেশনটা হয়, এটা মেকানিজম কি? আইসোমেনাইজেশনের মেকানিজমটা হচ্ছে যে ধরেন
প্রথম বাচ্চাটা যখন ডেলিভারি হলো বা ডেলিভারির আগেও অ্যান্টিপার্টাম পিরিয়ডে আমরা তো জানি কিসে কিসে হয়, যে তার মিসক্যারেজ হলো, তার আমরা কোনো ট্রমা অ্যাবডোমিনাল ট্রমা হলো বা এক্সটার্নাল ক্যাফালিক ভার্সান বা আমরা অ্যামনিওসেন্টেসিস কর্ডোসেন্টেসিস এগুলো কোনো কিছু করলাম, একটুপিক প্রেগনেন্সি, এগুলাতেও হচ্ছে তার ফিটোম্যাটার্নাল হ্যামোরেজ হতে পারে, আর মোস্টলি হয় হচ্ছে ডেলিভারির সময়। তাহলে ডেলিভারির সময় প্রথম বাচ্চা যে তার ফিটোম্যাটার্নাল হ্যামোরেজটা হলো, তখন একটা আরএইচ নেগেটিভ মায়ের যে ম্যাটার্নাল সার্কুলেশনটা সেটাতে হচ্ছে মানে বাচ্চার হচ্ছে বি লিম্ফোসাইট ক্লোন করবে। হ্যাঁ, মায়ের বি লিম্ফোসাইটটা হচ্ছে ফরেন রেড সেল অ্যান্টিজেনটাকে আর রিকগনাইজ করবে। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে যে এখানে রিকগনাইজ করলেও তেমন কিছু হয় না, কারণ এখানে কি প্রাইমারি ইমিউন রেসপন্স যেটা ইমিউনোগ্লোবুলিন এম, হ্যাঁ ইমিউনোগ্লোবুলিন এম তৈরি হয়, এটা শর্ট লেট। এখন আর কিছু না, সাবসিকুয়েন্টলি আবার যখন এক্সপোজার হবে তখন এই বি লিম্ফোসাইটটা ডিফারেন্সিয়েট করবে প্লাজমা সেল মানে ইমিউনোগ্লোবুলিন জিতে, এবং যখন জি হবে এটা প্লাসেন্টাটা ক্রস করবে এবং ফিটাল ইরিথ্রোসাইটস অ্যাটাচ হবে, তখনই হচ্ছে এই ইমিউন রেসপন্সটা হবে। তার হচ্ছে ফিটাল স্প্লিনে হচ্ছে সিকুয়েস্ট্রেশন হবে, এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস হবে, সেখান থেকে ফিটাল অ্যানিমিয়া হবে। অ্যানিমিয়া কখন বলবো, যে জেস্টেশনাল এজ অনুযায়ী যদি ফিটাল হিমোগ্লোবিন ওই তার যে কাট অফ ভ্যালু তার 2 গ্রাম কম হয়, তারপরে তার রেটিকুলোসাইটিস হবে এবং ইলেকট্রোব্লাস্টিস ফর্ম করবে, ঠিক আছে, এবং হিমোগ্লোবিন ছাতের নিচে নেমে যাবে, হাইড্রোক্সপিটালিস হবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্যাথোফিজিওলজি অফ আরএইচ আইসোমেনাইজেশন। ফিটাল অ্যাফেকশন কি কি হতে পারে, এটা নরমালি আমরা বড় টার্মে বলি হেমোলাইটিক ডিজিজ অফ ফিটাস এন্ড নিউবর্ন। হেমোলাইটিক ডিজিজ অফ ফিটাস এন্ড নিউবর্ন এটা তিনটা পার্ট, একটা হচ্ছে হাইড্রোক্সপিটালিস, একটা হচ্ছে এক্টারাস গ্র্যাভিস নিউনেট্রাম, আরেকটা হচ্ছে কনজেনিটাল অ্যানিমিয়া অফ নিউবর্ন হতে পারে, ঠিক আছে। তো এখন হচ্ছে কি এই যে আরএইচ নেগেটিভ ওমেন সবার কি হচ্ছে আপনার আরএইচ ইনকম্প্যাটিবিলিটি হয় বা আরএইচ আইসোমেনাইজেশন হয় না? হয় না। কেন? কারণ হচ্ছে যে যারা একদম ইমিউনোগ্লোবুলিন আইজিজি ফ্যামিলি থাকে এদের হয় না। তারপরে ইমিউনোলজিক্যালি নন রেসপন্ডার থাকতে পারে, যেরকম রেসপন্সই করে না 30 থেকে 35% ক্ষেত্রে, বা এভিও ইনকম্প্যাটিবিলিটি যদি থাকে তখনও হতে পারে, বা খুবই কম অ্যামাউন্ট একদম 0.1 ml লাগবে সেন্সিটাইজেশন হতে, এর চেয়েও কম অ্যামাউন্ট যদি ফিটোপ্যাটার্নাল হ্যামোরেজ হয় বা ভেরিয়েবল অ্যান্টিজেনিক স্টিমুলাস যদি থাকে তখনও এরকম আপনার তারা আইসোমেনাইজেশন নাও হতে পারে। আচ্ছা, এখন হচ্ছে ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস কিভাবে হয়? ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস হচ্ছে যে আমরা এই যে আরএইচ অ্যান্টিবডিটা আরবিসি এর সাথে কোট করলো, কোট করার ফলে কি হয়, যেটা বললাম যে রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমটাকে ডিস্ট্রাকশন করে ফিটাসে, তখন তার কার্ডিয়াক ডিসফাংশন হয়, কার্ডিয়াক ডিসফাংশন হয়ে অ্যাসাইটিস, ইডিমা, হাইপোক্সিয়া, প্লাসেন্টাল থিকনেস, পেরিকার্ডিয়াল ইফিউশন হয়ে ফিটাল হাইড্রোপস হয়ে বাচ্চা মারা যেতে পারে। আরেকটা হচ্ছে ফিটাল অ্যানিমিয়া হতে পারে, হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে তার ইলেকট্রোপয়েন্টিন স্টিমুলাস হয়ে তার হেপাটোস্প্লেনোমেগালি হেপাটিক ফেইলিউর হতে পারে। হ্যাঁ, আপনার চিটাগাং গেছিলেন? হ্যাঁ, রাত্রে আসছি। ও, আপনাদের সাথে দেখাই হয়নি, ঘুরে আসলেন কেমন হইলো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কথা বলি। আম্মা ওই যে ওই ঘরে, এই আম্মা ভাবি আসছে। আপনার সাথে একটু কথা আছে। তারপরে কি তারপরে হচ্ছে হাইপোপ্রোটিনেমিয়া হতে পারে, ইন্ট্রাহেপাটিক প্রেসার বেড়ে গিয়ে পোর্টাল হাইপারটেনশন হতে পারে, ঠিক আছে। ম্যাটারনাল কি কি কমপ্লিকেশনস হতে পারে এখানে, এইটাই একটা সিনড্রোম, মায়ের সিনড্রোম, যেটাকে বলা হয় মিরর সিনড্রোম। একমাত্র হচ্ছে বাচ্চার জন্য মায়ের প্রি এক্লাম্পসিয়া হতে পারে, এটাকে বলে মিরর সিনড্রোম। যে আরএইচ নেগেটিভ আরএইচ আইসোমেনাইজেশনের জন্য মায়ের প্রি এক্লাম্পসিয়া হতে পারে, পলিহাইড্রেমিয়াস হতে পারে, মায়ের পিপিএইচ হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্রিভেনশন করতে পারি কিভাবে? আমরা জানি যে একটা হচ্ছে যে এন্টিনেটাল প্রোফাইলেক্সিস, আরেকটা হচ্ছে পোস্টনাটাল প্রোফাইলেক্সিস করতে পারি। এছাড়া আমরা
প্রিভেন্ট অথবা মিনিমাইজ ফিটোম্যাটার্নাল হ্যামোরেজ এন্টিপার্টাম ইন্টারপার্টাম পিরিয়ডে করতে পারি। আরেকটা হচ্ছে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন আমরা অ্যাভয়েড করতে পারি। রুটিন প্রোফাইলেক্সিস আমরা কখন দেই? এন্টিপার্টামে সাধারণত আগে বলতো 38-34, এটা নিয়ে ডিফারেন্ট স্কুলস অফ থটস, বিভিন্ন দেশে বিভিন্ন প্রোটোকল। তবে ইন্টারন্যাশনালি সাধারণত 28 উইকসেই বলা হয় যে আমরা কখন দিব। তো আমরা প্রথমেই তো বুকিং এ তাকে করব, যদি আমরা নেগেটিভ পাই, ঠিক আছে, বুকিং এ যদি আমরা নেগেটিভ পাই, হ্যাঁ বুকিং এ আমরা নেগেটিভ পেলাম, তখন আমরা কি করব? বুকিং এ নেগেটিভ পেলে এখানে কথা আছে, হ্যাঁ এখানে মানে এই এই যে আমরা তাকে ই করব, মানে মনিটরিং করব, এটারও কিছুই আছে, মানে প্রোটোকল আছে যে কাকে কিভাবে করব। যে প্যারাস ওমেন, হ্যাঁ কিন্তু তার কোনো অ্যান্টিবডি নাই, মানে বুকিং এ আমরা করলাম তার কোনো অ্যান্টিবডি নাই, তখন আমরা কি করব? তাকে হচ্ছে মানে 24 উইকস পর্যন্ত আমরা হচ্ছে মান্থলি বা 4 উইকলি অ্যান্টিবডি টাইটারটা করব, তারপরে 2 উইকলি করব, এবং আমরা 28 উইকসে একটা দিয়ে দিব। দুইটা দেওয়ার দরকার নেই, কোনো কোনো গাইডলাইনে 34এও দেয়, আমরা একটাই দিব। তাহলে প্যারাসোমেন কিন্তু তার আমরা বুকিং এ পাইলে, তারপর আমরা 4 উইকলি 24 উইকস পর্যন্ত গেছি, তারপর 2 উইকলি গেছি, আমরা 28 উইকসে একটা দিয়ে দিচ্ছি। প্রাইমিও পেশেন্ট এরকম, যদি প্রাইমি পেশেন্ট পাই আমরা, তার কোনো ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি নাই, কিন্তু সারে নেগেটিভ মাদার, তখনও কিন্তু আমরা ইনডিরেক্ট কোম টেস্ট এটাকে বলি, যে অ্যান্টিবডি টাইটার যেটাকে করি এটাকে বলি আমরা ইনডিরেক্ট কোম টেস্ট। আচ্ছা, বাচ্চা হওয়ার পরে যেটা নিয়ে আমরা সেটাকে ডিরেক্ট কোম টেস্ট করি। ইনডিরেক্ট কোম টেস্টটা আমরা 20, 24, 28 সপ্তাহে করি। এখানেও যদি আমরা অ্যান্টিবডি না পাই, আমরা কিন্তু প্রাইমিকেও 28 উইকসে একটা অ্যান্টিটি দিয়ে দিই, তারপর ডেলিভারির পরে আমরা বাচ্চার ব্লাড গ্রুপ দেখে দিই, ঠিক আছে, প্রাইমারি পেশেন্টের ক্ষেত্রেও। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি হচ্ছে আপনার অ্যান্টিবডি থাকে যে তার একটা প্রিভিয়াসলি এফেক্টেড বেবি আছে, তখন আমরা কি করি? খুব ইম্পর্টেন্ট, দুটো কিন্তু আলাদা। এটা কিন্তু আপনারা এখনই প্রশ্ন করতেন যে আপনার প্রিভিয়াসলি এফেক্টেড, আমরা ম্যাক্সিমাম সিনারি গুলো পরীক্ষায় যেটা আসে প্রিভিয়াস এফেক্টেড বেবি হিসেবে আসে। প্রিভিয়াস এফেক্টেড বেবি পেলে আমরা কি করব? আমরা বাবার হচ্ছে জেনোটাইপ করব। বাবা কি হতে পারে? হেটারোজাইগাস হতে পারে অথবা হোমোজাইগাস হতে পারে। হোমো হলে তো আর প্রবলেম নাই, যদি হেটারোজাইগাস হয় 50-50 চান্স থাকবে। তখন হচ্ছে আমরা কি করব? তাকে হচ্ছে সেলফ রিফিটাল ডিএনএ করতে পারি, খুব ইম্পর্টেন্ট। আর্লি প্রেগনেন্সিতে আমরা সেলফ রিফিটাল ডিএনএ করে বাচ্চা ব্লাড গ্রুপ দেখতে পারি। ওই সময় যদি হচ্ছে বাচ্চার ব্লাড গ্রুপ পজিটিভ হয়, তখন আমরা কি করব? তখন আমরা অ্যান্টিবডি টাইটার ওইভাবে 4 উইকলি আমরা 24 উইকস পর্যন্ত করব, তারপর 2 উইকলি আমরা করতে থাকবো ক্রিটিক্যাল লেভেল পর্যন্ত যাওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর ক্রিটিক্যাল লেভেল যদি 25 সপ্তাহের নিচে হয়, আমরা 37-38 উইকস এর দিকে ডেলিভারি করায় ফেলবো। ক্রিটিক্যাল লেভেল এটা ল্যাব টু ল্যাব ভেরি করে, তবে 1:16 হলে আমরা ক্রিটিক্যাল লেভেল ধরে ফেলি। এখন ক্রিটিক্যাল লেভেল যদি হয়ে যায়, তখন আমরা কি করব? ক্রিটিক্যাল লেভেল হয়ে গেলে তখন কিন্তু আমাদের আর হচ্ছে আপনার সরি, এটা হচ্ছে ফার্স্ট এফেক্টেড প্রেগনেন্সি। আর ক্রিটিক্যাল লেভেল যদি হয় বা প্রিভিয়াস এফেক্টেড থাকে, প্রিভিয়াস একটা এফেক্টেড প্রেগনেন্সি আছে, তখন কিন্তু ধরেই নিতে হবে যে সেটা ক্রিটিক্যাল লেভেল আপনাকে ক্রস করে গেছে। তখন কিন্তু আপনার আমরা আর অ্যান্টিবডি টাইটার করে লাভ নাই। তখন আমরা কি করব? আমরা এমসিএ ডপলার করব। আমরা সিরিয়াল ফিটাল এমসিএ ডপলার করব। এটা আমরা 18 সপ্তাহ থেকে 25 সপ্তাহ পর্যন্ত করতে পারি। এমসিএ ডপলারটা আমরা 1 to 2 উইকলি করব, এবং আলট্রাসাউন্ড করব 2 to 3 উইকলি। কেন? আমরা হাইড্রোপিক কোনো চেঞ্জ আছে কিনা সেটা দেখার জন্য। তাহলে এই মনিটরিংটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং এখন কিন্তু আগে কিন্তু আমরা এমনিওসিনথেসিস করে লেলিস জোনে আমরা স্পেকট্রোফটোমেট্রিক অ্যানালাইসিস করতাম, এটা কিন্তু এখন আর আমরা করি না, ঠিক আছে? আমরা কিন্তু স্পেকট্রোফটোমেট্রিক অ্যানালাইসিস এখন আর করি না, আমরা হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারির মাধ্যমে করি। এটা এটা হাইলি সেনসিটিভ 100%, এবং হচ্ছে আমরা ফিটাল অ্যানিমিয়া ডিটেকশনের জন্য আমরা যে পিএসবি দেখি, এখানে মম যদি 1.5 অথবা তার বেশি হয়, হ্যাঁ তখন আমরা কি করি? আমরা কর্ডোসিনথেসিস করি।
ঠিক আছে। আর আল্ট্রাসাউন্ডে হাইড্রোপিক ফিচার বা হাইড্রোপসের ফিচার আমরা কি কি পাই, যে তার স্কিন থিকনেসটা আমাদের মোর দেন 1 মিলিমিটার থাকবে, তারপরে হচ্ছে প্লাসেন্টাল থিকনেস মোর দেন 6 সেন্টিমিটার থাকবে, অ্যাসাইটিস, প্লুরাল ইফিউশন, পেরিকার্ডিয়াল ইফিউশন, হেপাটোস্প্লেনোমেগালি, পলিহাইড্রেমিয়াস, এগুলো আল্ট্রাসাউন্ড ফিচার অফ হাইড্রোপস। তারপরে এমসিবি এতে যদি আমরা পিএসবি মিডল সেরিব্রাল আর্টারি মোর দেন ইকুয়াল টু 1.5 পাই, আমরা কর্ডোসিনথেসিস করে দেখবো যে কি কি দেখবো সেটা পরে বলতেছি। এখন ফিটাল হাইড্রোপস কখন ডেভেলপ করে? ফিটাল হাইড্রোপস হচ্ছে হিমোগ্লোবিন যদি ফিটাস সাতের নিচে নেমে যায় অথবা এইচসিটি যদি 20-এর নিচে নেমে যায়, তখনই হচ্ছে হাইড্রোপস ডেভেলপ করে। তাহলে আমরা যখনই এমসিএ ডপলারে মোর দেন ইকুয়াল টু 1.5 পাবো, তখন আমরা কি করব, করোসেন্টিসিস করবো। করোসেন্টিসিস করে কি কি দেখবো, আমরা ব্লাড গ্রুপ, আরএইচ টাইপ দেখবো, ব্লাড চার, হিমোগ্লোবিন দেখবো, এইচসিটি দেখবো, রেটিকুলোসাইট কাউন্ট দেখবো এবং টোটাল বিলিরুবিন দেখবো। ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে তাকে কি করব, আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে মানে ইন্ট্রা ইউটেরাইন আইইউটি যেটাকে বলে ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফিউশন করব। ঠিক আছে। ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফিউশন করব, সেটা আমরা করোসিনথেসিসের মাধ্যমে আমরা হচ্ছে করে করে আমরা 2 থেকে 3 সপ্তাহ পর পর আমরা কি করব, আমরা তো এই যে হচ্ছে আমরা করোসিনথেসিস করলাম, করে আমরা হচ্ছে এই সিটিটা দেখলাম 30%-এর নিচে হলে আমরা আইইউটি দিলাম। আমরা 2-3 সপ্তাহ পর পর এইভাবে দেখবো, এমসিএ করে আবারও যদি বেশি হয় আবারও আমরা করোসিনথেসিস করে আইইউটি করে করে আমরা 35 উইকস পর্যন্ত যাব, স্টেরয়েড দিয়ে দিব। এরপরে হচ্ছে আমরা হচ্ছে তার ডেলিভারি করায় ফেলবো 37-38 উইকস এর দিকে। এটা নর্মাল ডেলিভারি আমরা করাতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ওই যে ইয়ে এখানে কিন্তু এখন আমরা যেটা বললাম যে লেলিস জোনের কোনো কিছু নাই। এখন আইইউটি থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, যে আইইউটিটা কি, আইইউটি যে আমরা ব্লাডটা নেই বাচ্চারা আইইউটি করি, এটা কোথায় করি? এটা হচ্ছে আমরা মানে আম্বিলিকাল ভেইনে করি, আর্টারিতে করি না কেন, করলে ভেজোস্পাজম হতে পারে। আম্বিলিকাল ভেইনে করি এবং ব্লাড যে আইইউটির জন্য আমরা নেই সেটা ও অথবা এপিও মানে নেগেটিভ হতে হবে আইডেন্টিক্যাল লুমেনের সাথে। তারপরে করেসপন্ড করতে হবে ম্যাটার্নাল রেড সেল অ্যান্টিবডির সাথে। এটা ফ্রেশলি প্রিপেয়ার 24 আওয়ার্স এর মধ্যে নিতে হবে এবং ওই ব্লাডটার এইচসিটি থাকতে হবে 70-80%। তারপরে এটা সিএপি, হেপাটাইটিস বি, সি, এইচআইভি ফ্রি থাকতে হবে, লিউকোসাইট ইরাডিয়েটেড থাকতে হবে। এই জিনিসগুলা আইওটিতে থাকতে হবে। তারপরেও আইওটিতে কি হতে পারে, আইওটিতে অ্যাবর্শন হতে পারে, ফিটো ইনজুরি হতে পারে, হ্যাঁ, হেমাটোমা হতে পারে। এই জিনিসগুলা হতে পারে। এই জন্য এক্সপার্ট আল্ট্রাসোনো গাইডেড আমরা করব। আমাদের হয়েছে, আমাদের ঢাকায়ও হয়েছে আইওটি। ইন্ডিয়া তো হওয়ার হামেশা হয়, ঢাকায়ও হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে আর কি কি ভাবে আমরা করতে পারি। প্রথম দিকে আর্লিতে আইওটি না করতে পারলে আমরা সাধারণত 20-22 সপ্তাহ থেকে আইওটি করতে পারি। এর আগে আমরা যদি হয় তখন আমরা ইন্ট্রাপেরিটোনিয়াল ট্রান্সফিউশন দিতে পারি। এছাড়া অপশন হচ্ছে আইভি ইমিউনোগ্লোবুলিন দিতে পারি। এছাড়া প্লাজমা ফেরেসিস করতে পারি। ঠিক আছে। আচ্ছা, তারপরে ছোট ছোট প্রশ্ন আছে, যেমন কতটুকু ব্লাড লাগে আরএসআই ইমিউনাইজেশনে? অ্যাটলিস্ট 0.1 ml ব্লাড লাগে। ঠিক আছে, অ্যাটলিস্ট 0.1 ml ব্লাড লাগে। এবং কি কি ইভেন্ট এগুলো তো আমরা জানি, থ্রেটেড অ্যাবর্শন, মিসক্যারেজ, তারপরে ইনডিউসড অ্যাবর্শন বা আপনার সিভিএস অ্যামনিওসিটোসিস, তারপরে এক্সটার্নাল কাফালিক ভার্সন, এগুলোতে হতে পারে। ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট প্রেগন্যান্সিতে কি এফেক্টেড হতে পারে? সাধারণত হয় না, তবে মানে হতে পারে যদি তার কোনো ইভেন্ট থাকে। এই জন্য আমরা আসলে দিয়ে দিই, অনেক সময় আমরা জানি না। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে যেটা নিয়ে ধরে ওই যে ডেলিভারির পরে আমরা হচ্ছে ই করি, ডেলিভারির পরে আমরা কি করি, ডেলিভারির পরে ওই যে আমরা ডেলিভারির সময় খুবই ইম্পর্টেন্ট, এটা আমি বলতে ভুলে যাব, যে
আমরা হচ্ছে যেটা করতে পারি যে ডেলিভারির সময় হচ্ছে আগে আমরা ডিলিট কর্ড ক্ল্যাম্পিং আর্লি কর্ড ক্ল্যাম্প করতাম আরএইচএস ইমিউনাইজেশনে, কিন্তু রিসেন্ট অ্যাডভান্সমেন্টে বলছে যে না, ডেলিভারির সময় আমরা হচ্ছে তার নর্মাল ডেলিভারি যেভাবে ইন্ডাকশন দিই সেভাবে করতে পারবো, তবে এরা কিন্তু ডেট ক্রস করবে না। তার যদি আরএইচএস ইমিউনাইজেশন ডেভেলপ না করে আরএস নেগেটিভ মাদার কখনো ইডিডি ক্রস করবে না। আর আরএইচএস ইমিউনাইজেশন ডেভেলপ করলে তো আমরা 37-38 এর দিকে ইন্ডাকশন দিয়েও হচ্ছে ডেলিভারি করায় ফেলতে পারি। হ্যাঁ, এখানে যেটা খুব ইম্পর্টেন্ট যে আমরা আগে বলতাম যে আমরা আর্লি ক্লট ক্ল্যাম্প করবো, এখানে আমরা রুটিন যে কর্ড ক্ল্যাম্প সেটা করবো। কর্ডটা একটু বড় রাখতে পারি যে আইউড এক্সেস ট্রান্সফিউশন লাগতে পারে এই জন্য। হ্যাঁ, তারপরে এখানে যেটা করব অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ দিব, কিন্তু কোনো আইভি আর্গোমেট্রিন আইভি এগুলো আমরা দিব না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমাদের ওই যে এখানে ওই যে ব্লাড নেই আমরা, অক্সালেটেড আর হচ্ছে ক্লটেড ব্লাড নেই। অক্সালেটেড ব্লাড দিয়ে হচ্ছে হিমোগ্লোবিন আর পেরিফেরাস স্মেয়ার করি, আর ক্লটেড ব্লাড যেটা এবিও আর টাইপিং ডিরেক্ট কুক টেস্ট আর হচ্ছে সেরা বিলিরুবিন টেস্ট করি। আর তারপরে আমরা বাচ্চার ব্লাড টেস্ট করি, এবং সিজারিয়ান সেকশন হলে আমরা প্রপার মপিং করি, স্পিলেসটা অ্যাভয়েড করি, এক্সট্রা মপ আমরা দেই না। তারপরে পেট্রোনাল ক্যাভিটি থেকে ব্লাড তাড়াতাড়ি সরায় ফেলি। হ্যাঁ, এবং আমরা ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা কিন্তু এখানে অ্যাভয়েড করি। তারপরে আমরা হচ্ছে 72 ঘন্টার মধ্যে আমরা বাচ্চার পজিটিভ আসলে আমরা হচ্ছে তাকে 300 ইন্টারন্যাশনাল ইউনিট আমরা হচ্ছে তাকে হচ্ছে কি দেই, ইমুনোপ্রোফাইলেক্সিস হচ্ছে আমরা হচ্ছে দিয়ে দিই। একবার দিয়ে দিলে কিন্তু পরবর্তীতে হচ্ছে আমাদের আর দেওয়া লাগে না। ঠিক আছে, পরবর্তীতে আর দেওয়া লাগে না। তাহলে এইগুলাই হচ্ছে আমাদের মোটামুটি আরএইচএস ইমিউনাইজেশন। হ্যাঁ, নিউবর্নের ফটোথেরাপি লাগতে পারে, এক্সচেঞ্জ ট্রান্সফিউশন লাগতে পারে, অনেক সময় বিলিরুবিনের জন্য আমরা ফটোথেরাপি বা ফেনোবারবিটন এইগুলো আমরা দিই। এবং এই আমাদের ইন্ট্রাইট্রোয়েন্ট ট্রান্সফিউশন আইউটির মতো এক্সচেঞ্জ ট্রান্সফিউশনে কমপ্লিকেশন হতে পারে। ওখানে এয়ার এম্বুলিজম, তারপরে থ্রোম্বোসিস, বাচ্চার সিসিএফ হতে পারে, হাইপারভলিউমিয়া হতে পারে, হাইপারক্যালিমিয়া হতে পারে, থ্রোম্বোসাইটোপেনিয়া, কোয়াগুলোপ্যাথি, হ্যাঁ, নেক্রোটিক এনকেফালাইটিস, এগুলা হচ্ছে ডেভেলপ করতে পারে। ঠিক আছে, এই মোটামুটি আমাদের প্রশ্ন। আর আইসোমেনাইজেশন খুবই ইম্পর্টেন্ট। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। যার ধরেন হেমাটোক্রিট লেভেল হচ্ছে বিলো 30%, তাদের ক্ষেত্রে তো আমরা আইইউটি করব, এবং এটা কত করব? 35 আপু? হ্যাঁ হ্যাঁ, 35 পর্যন্ত। কিন্তু ডেলিভারি করাবো হচ্ছে 37-38 উইকসে, মানে আবার ওই হাইড্রোপিক চেঞ্জ আসার আগে আগে আমরা 37 এ ডেলিভারি করে ফেলবো। এইখানে কি ফেনোবারবিটনের কোনো রোল আছে কিনা? না না, এখন হচ্ছে ফেনোবারবিটনের কোনো রোল নাই। লাস্টের দিকে বলে যে দেয় কোনো কোনো গাইডলাইনে আছে যে ফেনোবারবিটন দেয়, ফেনো তবে ওরকম একদম দিতেই হবে ওরকম না। ঠিক আছে, আচ্ছা, এইটারও হচ্ছে আপনার একটা আপনারা ফিরোজা ম্যাডামের বই থেকে পড়তে পারেন। এছাড়া একটা নোট দেওয়া আছে আমার, নেহরিন ম্যাডামের একটা লেকচার, এখানে মোটামুটি আমি যেগুলো বলছি এগুলো পড়লে হবে। এই নেহরিন ম্যাডামের লেকচারটাও জেনেসিসে আছে, রিপন ভাইয়ের কাছ থেকে কালেক্ট করে নেবেন। ঠিক আছে, আপনাদের পরীক্ষা হবে খুব সম্ভবত শুক্রবারে। অবশ্যই পরীক্ষা দিবেন, খাতা দেখে আমি পরে রিভিউ ক্লাস নেব। হ্যাঁ, আপনার পরীক্ষা না দিলে আমি জানি না এই ব্যাচে কয়জন স্টুডেন্ট আছেন। আমার খুব মন খারাপ হয় যখন হচ্ছে আপনারা পরীক্ষা দেন না। মানে আমার কাছে মনে হয় যে তাহলে এই ক্লাস নেওয়ার দরকার কি? ঠিক আছে, যে আমি মানে ক্লাস নেওয়ার দরকার এই জন্য আপনারা পড়বেন, প্রিপারেশন নিবেন, এর মধ্যে কোনো কিছু দরকার হলে আমাদেরকে জানাবেন এবং আপনারা পরীক্ষা দিবেন। প্লিজ এই কাজটা করবেন। পারলে জেনেসিসে এসে পরীক্ষা দিবেন, না হলে বাসায় 1.5 ঘন্টা পরীক্ষা দিবেন। যেভাবেই হোক আপনার ইমপ্রুভমেন্টের প্রথম হাতিয়ার আমার ক্লাস না, সেটা হচ্ছে আপনার পরীক্ষা। ঠিক আছে, ওরকম আমার অনেক ভালো ক্লাস নেয়। ঠিক আছে, অনেক ভালো ক্লাস নেয় অনেকে, ক্লাস কোনো ইস্যু না। মেইন হচ্ছে ইউ হ্যাভ টু রাইট, আপনাকে লিখতে হবে, লেখা শিখতে হবে। কারণ ওই 3 ঘন্টায় এইবারে প্রশ্ন খুবই সহজ আসছে। এবারে যে প্রশ্ন আসছে, আপনারা যারা মিড টার্ম দিয়ে আসছেন 1-1.5 বছর আগে, ইউ ক্যান গো থ্রু দ্য
কোশ্চেন্স বাট ইউ উইল নট পাস। কেন? আমার এত মন খারাপ হয়েছে, আমি তখন দেশের বাইরে ছিলাম, প্রশ্নটা পেয়ে আমি বলি কাল্লা, এটা এমন একটা প্রশ্ন আসছে, সহজ প্রশ্ন সবসময় খারাপ, রেজাল্ট খারাপ হয়। আমি তখনই বলছি যে এই প্রশ্ন অত সহজ আসছে, মানে এটা রেজাল্ট খারাপ হবে, এবং রেজাল্ট ভয়াবহ রকমের খারাপ হয়েছে। হ্যাঁ, 450 উপরে এক্সাম নিয়েছিল, মাত্র 82 জন না পাশ করছে রিটেন। খুবই খারাপ রেজাল্ট হচ্ছে এরকম একটা সহজ প্রশ্নে। তারপরেও সবাই 2+ পায় না, 1+ পাইছে, কারণ পরবর্তীতে অনেক খারাপ হয়েছে রেজাল্ট, মাত্র 41 জন ওভারঅল হয়েছে। 41 জন মানে 450 মধ্যে 41 জন পাশ করা, মানে আবার 2+ আগেও ছিল, মানে এটা কিন্তু লেস দেন 10%, অ্যাবাউট 9%। খুবই খুবই আমার কাছে যেটা খুবই একটা খারাপ রেজাল্ট মনে হয়। তো এটার জন্য মেইন হচ্ছে যে আপুরা কিন্তু সব পারে, সব পড়ছে, এবং অনেক ভালো প্রিপারেশন ছিল। মেইন প্রবলেম কি? মেইন প্রবলেম হচ্ছে ওনারা ওই 3 ঘন্টায় সুন্দর করে লিখতে, গুছিয়ে লিখে আসতে পারে নাই। এবং আপনার চারটা চারটা খাতা কিন্তু 4 জন এক্সামিনারের কাছে যাবে, যে অনেকে মনের মাঝারি বিষয়, এই যে আমি বারণ করছি ক্লাস নেওয়ার সময়, পরীক্ষার রিভিউ ক্লাসে বারবার আমি বলছি যে বড় প্রশ্ন কখনোই মনের মাধুরী মিশায় লিখতে যাবেন না। ওইটা যদি আপনি কোনো মতে 1 ঘন্টা ক্রস করেন, তাহলে আর আপনি পরীক্ষায় পাশ করবেন, আপনি ওখানেই বুঝবেন আপনি ফেল। কারণ পরবর্তীতে আপনি কোনোদিনও ওই বাকি 3টা প্রশ্ন 2 ঘন্টায় শেষ করতে পারবেন না, কারণ 3-4 অনেক সময় লাগে, স্টেম থাকে বেশি। যতই আমরা ছোট টু দা পয়েন্টে লেখার চেষ্টা করি, তারপরেও মানে আপনার 15-30টা অ্যান্সার করতে হবে আপনাকে 3-4-এ। তো 30টাতে আপনি 2 মিনিট দিলেও ওখানে আপনি 1 ঘন্টা চলে যাবে, হবে না, কোনোভাবেই হবে না। ঠিক আছে? তো এই জন্য আমি বারবার সবাইকে না করি যে প্রথম প্রশ্নটা বড় করে লিখবেন না, কিন্তু সবাই প্রথম প্রশ্নটা এত বড় করে লিখে যে আমি যা জানি সব লিখে দিয়ে আসবো। এই যে ভুল, যে প্রথম প্রশ্নে আপনি যদি 17 পান, পরেরগুলো যদি আপনি ঠিক মতো না লিখেন, হবে না। এই এই ভুলটার জন্য, এই ট্যাগ ম্যানেজমেন্টের জন্য সবার রেজাল্ট খারাপ হয়। তো এই জন্য জেনেসিস আপনাদের একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনারা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবেন। ভাবি বসেন, শেষ আর 2 মিনিট। হ্যাঁ, নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবেন। এই জন্য আপনারা টু দা টাইমে একদম যেদিন এবং একটা পরীক্ষা যদি মিস দেন, পরবর্তীতে এই অভ্যাসটাই হবে যে কি আর হবে, এই কাজটা করাই যাবে না। আমি খুব অপছন্দ করি। আপনারা একদম রেগুলার পরীক্ষা দিবেন, রিভিউ ক্লাস শুনবেন, আপনার খাতায় কারেকশন করবেন, কোনো কোয়ারিজ থাকলে করবেন, এবং টাইম টু টাইম পরীক্ষা। আবার বাসায় পরীক্ষা দিবেন না, অনন্তকাল ধরে আপনি পরীক্ষা দিচ্ছেন, এরকম না। আপনার বড় প্রশ্নটা আপনি 50 থেকে 55 মিনিটে শেষ করার চেষ্টা করবেন, হাইয়েস্ট 55, কারণ পরীক্ষার। কিন্তু আপনার এখন যে আপনি প্র্যাকটিস করবেন, আপনি 50 মিনিটে শেষ করার চেষ্টা করবেন, তাহলে আপনি পরীক্ষায় 2+ পেয়ে বের হয়ে আসতে পারবেন। আর রিটেন হচ্ছে মেইন, এটা সবসময় মনে রাখবেন। যে এবার অনেকে আছে কেস খারাপ হয়েছে, কিন্তু কেসে পাস দিয়ে দিচ্ছে, ওইদিকে রিটেনে 2+ ছিল। হ্যাঁ, রিটেনে 2+ পেয়ে বের হয়ে আসছে, কিন্তু অনেকের কেস ভালো হয়েছে, কিন্তু রিটেনে 1+ পাওয়ার জন্য বায়োতে একটা 1+ ছিল, সে মার খেয়ে গেছে। তো রিটেনে 2+-এর কোনো বিকল্প নাই, এটা সবসময় মাথায় রাখবেন। এই জন্য আপনাকে এখনই রিটেন সাথে অসপিআই সব কেস সবকিছু প্রিপারেশন নিতে হবে এই 7 দিনের মধ্যে। ঠিক আছে? গাইনি ক্লাসটা এর পরে হবে, আমাদের অন্য আরেকজন মেন্টর নিবে। আমি অপস গুলো সাধারণত নিয়ে থাকি, সবগুলো আমি নিব না, কয়েকটা হচ্ছে অপসের টপিকস আমি পড়াবো। আমার যে সেশন গুলা থাকবে, আমি অবশ্যই চাবো আপনারা যেন অ্যাটেন্টিভলি হচ্ছে পরীক্ষা দেন। আমার ক্লাস না করেন কোনো প্রবলেম নেই, কিন্তু আমি পরীক্ষা এবং রিভিউ ক্লাসের ব্যাপারে খুবই সিরিয়াস। ঠিক আছে? আমার খুব মন খারাপ লাগবে যদি আপনারা অ্যাটেন্টিভ না হন। এত টাকা দিয়ে একটা কোর্সে ভর্তি হয়েছেন, টাকার বড় কথা না, এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এই টাইমটা, এই যে ফ্যামিলি মেম্বারদেরকে ডিপ্রাইভড করে আমরা পড়াশোনা করতেছি, এটা আমার কাছে সবচেয়ে খারাপ লাগে। বাচ্চাগুলো অসহায়, বা যাদের বাচ্চা নেয়, বাচ্চা আটকে, মানে বাচ্চা নিচ্ছে না এই পরীক্ষার জন্য, হ্যাঁ তেন, সবারই ঝামেলা। তো এই কেন আপনি এই ঝামেলাটা লেনদেনিং করবেন? আপনি অবশ্যই সিরিয়াসলি পড়াশোনা করেন, যে আপনি প্রচুর মানুষ প্রথমবার পাশ করে বের হয়ে যাচ্ছে, এটা কোনো কঠিনই না। যারা টিক্স ফলো করতে না পারে তাদের জন্য কঠিন, যারা টিক্স ফলো করে তাদের জন্য 1-2 সেশনে বের হয়ে যায়, ম্যাক্সিমাম খুব বেশি হলে 3 সেশন। কিন্তু যারা টেকনিক কাজে লাগাতে পারে না, তারা কিন্তু বছরের পর বছর, এখনো এমন আপুরা আছে যে আমার আগে থেকে পরীক্ষা দিচ্ছে, আমি 9 বছর, 9.5 বছর আগে পাশ করছি, তখনকার আপুরা এখনো পরীক্ষা দিচ্ছে। চিন্তা করেন কি ডিভাস্টেটিং কন্ডিশন। ঠিক আছে? তাহলে এটা কিন্তু এমন না যে ওনারা জানে না, ওনারা অনেক কিছু জানে, কিন্তু ওই টেকনিক গুলা ঠিকঠাক ভাবে কাজে লাগাইতে পারে না। তো এই জন্য বি টেকনিক্যাল। ঠিক আছে? আপা ক্লাসের হ্যান্ড নোট গুলা সব রিপন ভাইয়ের কাছে আছে, গতকালকে গুলো রিপন ভাই বলছে অলরেডি কয়েকজন গেছে, ভাই আজকে দিয়ে দিচ্ছে। এরপর আমি বলছি যদি ভাই কোনো কিছু প্রোভাইড করতে না পারে, আপনাদের মনে যদি কোয়ারি থাকে আমাকে নক করবেন, আমি ভাইকে জানাবো। আজকের ক্লাসও রিপন ভাইয়ের কাছে আছে। ঠিক আছে? একদম সব আছে, রিপন ভাই দিয়ে দিবে। ঠিক আছে? এরপরও কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন।
তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, তাহলে এই পর্যন্তই। সবাই সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনা করেন, পরীক্ষা দেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ ম্যাম, থ্যাংক ইউ।
আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভরাত্রি। আজকে আমরা এপিএইচ এবং হচ্ছে আরএইচআইএস ফর্মালাইজেশন দুইটা ইস্যু নিয়ে কথা বলবো, দুটো চ্যাপ্টার নিয়ে, বোথ রিটেন এবং হচ্ছে কেস, সাথে অস্পিয়ারিত কিরকম প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়েও আমরা ডিটেলস আলোচনা করব। আচ্ছা, তো যেটা হচ্ছে যে এই দুইটা টপিকস হচ্ছে একদম হটকেক, খুবই ইম্পর্টেন্ট। প্রায় প্রতি সেশনেই প্রশ্ন থাকবেই আপনার, হ্যাঁ। আর আরএইচআইএস হিউম্যানাইজেশন এবং প্যাস ডিসঅর্ডার, এই দুটোই হচ্ছে বিগত কয়েক সেশন ধরে আমাদের রিটেনে আসতেছে না বড় প্রশ্ন হিসেবে। তো এই জন্য আমরা প্রত্যেকবারই ভাবি যে এবার মনে হয় আসবে আসবে, কিন্তু এটা হচ্ছে আমাদেরকে ফাঁকি দিচ্ছে, আসতেছে না। তো নেক্সট সেশনে বা এর পরের সেশনে যে কোনো সময় আইদার প্যাস ডিসঅর্ডার অথবা হচ্ছে আইসোনাইজেশন থেকে আমরা ব্রড কোশ্চেন পেতে পারি, যেটা আমরা বিগত কয়েক সেশন ধরেই পাচ্ছি না। ব্রড কোশ্চেন ছাড়াও এসিকিউ যেমন ইম্পর্টেন্ট, অসপিতে তেমন ইম্পর্টেন্ট, আইওইতে ইম্পর্টেন্ট, কেস তো খুবই ইম্পর্টেন্ট। মানে কেসে আপনার না থাকলেও যে প্রিভিয়াস 1 সিজার 2 সিজার বা 3 সিজারের পেশেন্ট হওয়ার হামেশাই থাকে, সেখান থেকে আপনার যে প্রিভিয়াস 3 সিজারে কি নিয়ে আমরা সবচেয়ে ভয় পাই, এরকম বলতে বলতে আল্ট্রাসাউন্ডে আমরা কি জিনিসটা দেখবো, এরকম বলতে বলতে আপনাকে প্যাস ডিসঅর্ডারে নিয়ে যাবে। মানে এটা হচ্ছে যেহেতু একটা অবস্টেটিক নাইটমেয়ার, এই জন্য একদম প্যাস ডিসঅর্ডারের একদম মানে একটা ওয়ার্ডও মিস করা যাবে না। প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনাকে জানতে হবে, বুঝে পড়তে হবে এবং মনে রাখতে হবে। এটা যে কোনো সময় যে কোনো জায়গায় আপনার কাজে আসবে। আরএইচআইএস হিউম্যানাইজেশনও তেমন কিছু কিছু রিসেন্ট চেঞ্জ এসেছে। আমরা যখন পড়তাম তখনকার থেকে এখন কিছু ট্রেন্ড চেঞ্জ হয়েছে, আমাদের মনিটরিং প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। তো এই জন্য হচ্ছে দুটোই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট টপিকস। আরএইচআইএস হিউম্যানাইজেশন থেকেও এসিকিউ আসে, অসপিতে স্ট্যাটিক আসে, আইইতে আসতে পারে। মানে আপনি কোথাও বাদ দিতে পারবেন না, এমন দুটো টপিকস নিয়ে আমরা আজকে কথা বলবো। আচ্ছা, তাহলে আমি মানে শুরু করে দিই দেরি না করে। প্রথমেই হচ্ছে যে একটা হচ্ছে এপিএইচ এর পেশেন্ট, এপিএইচ এর পেশেন্ট কেমন হিস্ট্রি নিয়ে আসতে পারে। এপিএইচ এর পেশেন্ট আমাদের হচ্ছে আমাদের যেরকম পেশেন্ট আমরা পাই, যেটা হচ্ছে আমাদের আগে আমরা সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া নিয়ে অরিড হতাম, এখন আমরা প্যাস ডিসঅর্ডার প্লাসেন্টা অ্যাক্রিটা স্পেকট্রাম সিনড্রোম নিয়ে আমরা খুবই টেনশনে থাকি। তো জিনিসটা হচ্ছে এমন যে সিনারিটি এমন থাকবে যে একটা সেকেন্ড গ্র্যাভিডা বা থার্ড গ্র্যাভিডা, হ্যাঁ প্রাইমিক খুব রেয়ার হয়, সেকেন্ড গ্র্যাভিডা থার্ড গ্র্যাভিডা ফোর্থ গ্র্যাভিডা, যার প্রিভিয়াস হিস্ট্রি অফ সিজারিয়ান সেকশন থাকতে পারে, অথবা ডিএনসির হিস্ট্রি থাকতে পারে, অথবা মামেক্টমি থাকতে পারে, অথবা অন্য কোনো ইউটেরাইন সার্জারি হিস্ট্রি থাকতে পারে, অ্যাবিলিটি বা তার প্রিভিয়াস অ্যাডিনোমায়োসিসের জন্য ওটি হয়েছে, বা টিসিআরি পরে সাধারণত প্রেগনেন্সি হয় কম, বা মানে যে কোনো একটা তার কোনো হিস্ট্রোস্কোপিক কোনো একটা প্রসিডিউর হয়েছে, এরকম এইরকম হিস্ট্রির পরে হচ্ছে যদি সে আমাদের কাছে আসবে যে সে হচ্ছে তার দুইটা হিস্ট্রি নিয়ে আসতে পারে। একটা হচ্ছে যে আলট্রাসোনোগ্রাফিক্যালি ডায়াগনোসিস, আরেকটা হচ্ছে যে সে ব্লিডিং হিস্ট্রি নিয়ে আসতে পারে। একটা হচ্ছে যে তার ফার্স্ট ট্রাইমেস্টারে থ্রেটেড মিসক্যারেজের হিস্ট্রি থাকতে পারে, অথবা বারবার তার কিছুদিন পর পরে একটা ব্লিডিং এপিসোডস হয়, যেটাকে আমরা ওয়ার্নিং হ্যামোরেজ বলি, অথবা সেকেন্ড ট্রাইমেস্টার রে বা থার্ড ট্রাইমেস্টার আর্লির দিকে সে হচ্ছে একদম সিভিয়ার পিভি ব্লিডিং নিয়ে আসতে পারে। এরকম ভাবে সে হিস্ট্রি প্রেজেন্ট করতে পারে। তো এরকম যদি হয় তখন আমরা তার এইভাবে বলবো যে মিসেস এক্স থার্ড গ্র্যাভিডা, প্যারা টু সিজারিয়ান সেকশন বা 1 সিজারিয়ান সেকশন প্লাস অ্যাবর্শন, যে হাউসওয়াইফ belongs to a middle socioeconomic condition, hailing from Canadiganj, Dhaka, got admitted herself in Salimullah Medical College Hospital at her কত weeks pregnancy? At her 24 weeks pregnancy with the complaints of parvaginal bleeding for last 8 hours. ঠিক আছে, এরকম। তাহলে পরবর্তীতে আমরা হিস্ট্রি কি লিখবো? নর্মালি হিস্ট্রিতে আমরা গাইনিক হিস্ট্রিতে কিন্তু লিখি যে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট she was a regularly menstruating woman. আমরা কিন্তু অবসের হিস্ট্রিতে এভাবে বলবো না, এটা আপনারা মাথায় রাখবেন। এটা হচ্ছে গাইনিক হিস্ট্রি। অবসের হিস্ট্রিতে আমরা বলবো যে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট শি ইজ প্রেগনেন্ট ফর, শি ইজ অ্যামিনিউরিক না, অ্যামিনিউরিয়া সেকেন্ড অ্যামিনিউরিয়া কজ হতে পারে, ল্যাকটেশনাল অ্যামিনিউরিয়া হতে পারে, শি ইজ প্রেগনেন্ট। এখানে তো ক্লিয়ার কাট যে শি ইজ এ প্রেগনেন্ট লেডি। তাহলে শি ইজ
প্রেগনেন্ট, শি ইজ প্রেগনেন্ট ফর 24 উইকস। ঠিক আছে, ইট ইজ হার প্ল্যান্ড প্রেগনেন্সি। কখন আমরা প্ল্যান্ড প্রেগনেন্সি বলবো, এটা একটা প্রশ্ন। প্ল্যান্ড প্রেগনেন্সি হচ্ছে যে তারা হাজবেন্ড ওয়াইফ মিলে দুইজনে ডিসিশন নিয়েছে তারা এখন প্রেগনেন্ট হবে এবং সে প্রি কনসেপশনাল কাউন্সিলিং এসেছিল। ঠিক আছে, it is her planned pregnancy and she is sure about her LMP. It was on ato and according her LMP, her EDD will be on auto. It was also dated by early ultrasound at her at weeks. ঠিক আছে, এবং তারপরে আমরা বলবো যে প্রিভিয়াসলি she was on regular antenatal checkup and duly immunized against tetanus, এটা আমরা বললাম। তারপরে হচ্ছে যে প্রিভিয়াসলি she was a regular menstruating woman with average flow and duration, আমরা বলতে পারি। তারপরে হচ্ছে যে এখন হচ্ছে আমরা কমপ্লেনটা এলাবোরেট করব যে her pregnancy was uneventful till 24 weeks. Then for the last 6 hours she noticed vaginal bleeding which is bright red in color, at first scanty, then increase in amount and cannot stop spontaneously. Then she went to hospital for better management. She was, যদি তার আগে ব্লিডিং এর 2-একবার হিস্ট্রি থাকে, যে প্রিভিয়াস 1 or 2 episodes of স্মল ব্লিডিং না থাকলে নাই। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আর কোনো কমপ্লেন আছে কিনা এটার সাথে, যে এই ভ্যাজানাল ব্লিডিং এর সাথে আমরা কি প্রথমে আনবো বলেন তো? এই যে ভ্যাজানাল ব্লিডিং এর সাথে আর কোনো কমপ্লেন ডিডি এক্সক্লুড করার জন্য প্রথমে কি আনবো আমরা বলেন? কেউ একজন বলেন, শেয়ার করেন একটু। Any trauma, history of fall. ভেরি গুড। আর এখন তার হ্যাঁ ভেরি গুড। প্রথমেই যেটা বলতে হবে যে she has no history of pain. কেন পেইন নাই, আর পেইন থাকলে কি হবে? Preptio placenta আপু হচ্ছে associated with pain. আমরা আরেকটা কি হতে পারে, তার প্রিটার্ম বার্থ হতে পারে অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, কিন্তু পেইন না থাকে, আমরা জানি যে পেইনলেস, কজলেস, তারপরে হচ্ছে রিকারেন্ট ব্রাইট রেড ব্লিডিং মানেই হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা তাহলে এই পেইনটাকে আমরা হচ্ছে কোয়ারি করব। তারপরে হচ্ছে যে ইন্টারমিডিয়েন্ট হার্ডেনিং অফ ইউটেরাস আছে কিনা সেটাও আমরা কোয়ারি করবো। তারপর আপু যেটা খুব সুন্দর কথা বলেছেন যে she had no history of trauma fall to the abdomen. তারপরে হচ্ছে যে এখন নোন কেস অফ কোনো জেস্টেশনাল হাইপারটেনশন বা সিগারেট স্মোকিং, যেহেতু এগুলো রিস্ক ফ্যাক্টর, এগুলা তাকে জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, তারপরে অবস্টেটিক হিস্ট্রি, তার প্রিভিয়াস 2 সিজারিয়ান সেকশন ছিল বা একটা সিজারিয়ান সেকশন, একটা ডিএনসি ছিল, কেন করা হয়েছে সেটা আমরা একটু নিব। এখন সে নর্মোটেনসিভ, নন ডায়াবেটিক, হ্যাঁ, আদার থাইরয়েড প্রোফাইল নর্মাল, এগুলো আমরা বললাম। তারপরে আমরা তাকে হচ্ছে এক্সামিন করব। এই 24 উইকসে আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কি দেখবো? এই 24 উইকসের অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কিন্তু আমরা কি এখানে তার ফিটাল মুভমেন্ট বলেন বা ফিটাল হার্ট সাউন্ড বলেন, অ্যাবডোমিনাল গার্থ, এগুলো কি আমরা পাবো? না। আমরা কি দেখবো যে অ্যাবডোমেনটা কি। আচ্ছা, 1 মিনিট আমার। সরি, আমার হাসপাতাল থেকে ফোন আসছিল। তো যেটা বলতেছিলাম যে 26 উইকস এর আগে আসলে আমরা কি বলবো, যে অ্যাবডোমেন ওয়াজ ইউনিফর্মলি এনলার্জড উইথ প্রেজেন্স অফ লিনিয়ার নাইগ্রাস, হায়ার গ্রাভিডারাম,
ফান্ডাল হাইট বা সিম্পাসো ফান্ডাল হাইট ইজ এত, এটা তার জেস্টেশনাল এজের সাথে করেসপন্ড করে না, আমরা কিন্তু ইঞ্চি দিয়ে দেখে পরে উল্টা করে সেন্টিমিটার বলবো টু অ্যাভয়েড বায়াসনেস। তারপরে একটা সিঙ্গেল ফিটাস থাকবে লংগিটিউডিনাল লাইন, এটুকু আমরা বলবো, আর কোনো কিছু আমরা কিন্তু বলতে পারবো না। এটুকু বলতে পারেন, ফিটাল মুভমেন্ট প্রেজেন্ট, হার্ট সাউন্ড আমরা বুঝবো না। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে বলতে হবে। তারপর ভেজানাল এক্সামিনেশনে গিয়ে যে আমরা তার পেটটা স্টেইন করেছে কিনা সেটা দেখবো, কোনো ফাউল স্মেল আছে কিনা, ব্রাইট রেড কিনা, এটা আমরা দেখবো। এখানে কিন্তু যেহেতু আমরা হিস্ট্রি থেকে মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছে অ্যাবডোমিনাল এক্সামিনেশনেও, কারণ হচ্ছে যদি প্লাসেন্টাল অ্যাব্রাপশন থাকতো তাহলে হচ্ছে কি থাকতো, তার পেইনের হিস্ট্রি থাকতো, ট্রমার হিস্ট্রি থাকতো, এবং যখন আমরা তাকে এক্সামিন করতাম তার ট্যাকিকার্ডিয়া, এখানেও ট্যাকিকার্ডিয়া পাবো, হাইপোটেনশন পেতাম, এবং অ্যাবডোমেন ফাইন্ডিং যেটা পেতাম, অ্যাবডোমেনটা কি পেতাম, টনিক্যালি কন্ট্রাক্টেড বর্ড লাইক রিজিডিটি পেতাম, তারপরে হচ্ছে ট্যাকিকার্ডিয়া অথবা ব্র্যাডিকার্ডিয়া পেতাম। ঠিক আছে, আর নর্মালি কিন্তু প্লাসেন্টা প্রিভিয়া যদি অনেক ব্লিডিং হয়, পেশেন্ট শকে চলে যায়, তখন আমরা বাচ্চা ট্যাকিকার্ডিয়া ব্র্যাডিকার্ডিয়া পেতে পারি। তা না হলে কিন্তু মোটামুটি মানে যে ব্লিডিং হলেও মানে বাচ্চা এফেক্ট হতে দেরি হয়। ঠিক আছে, কিন্তু অ্যাব্রাপশনে কিন্তু প্রথমেই আমাদের বাচ্চা এফেক্ট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, যেহেতু একটা হ্যাপোক্সিয়া হয়ে যায় তখন, এই জন্য। আচ্ছা, তাহলে আমাদের ডায়াগনোসিস কি হলো? আমাদের থার্ড গ্র্যাভিডা, 24 weeks of pregnancy with antepartum hemorrhage, most probably with previous to cesarean section, most probably due to প্লাসেন্টা প্রিভিয়া, এরকম বলতে পারি। বা এটা আপনি উইথড্র রাখেন, তখন বলবে যে তোমার কি মনে হচ্ছে, তুমি এটা কি প্লাসেন্টা প্রিভিয়া কেন মনে হচ্ছে তোমার, কারণ ব্লিডিংটা সাডেন হয়েছে, এটা পেইনলেস, কজলেস, এবং হ্যাঁ, এবং হচ্ছে কোনো হিস্ট্রি অফ ট্রমা ছিল না, সে নর্মোটেনসিভ, হ্যাঁ, এবং তার প্যালোডটা তার ব্লাড লসের সাথে প্রপোর্শনেট, ইউটেরাস হচ্ছে নর্মাল, তারপরে মানে কোনো হচ্ছে কন্ট্রাকশন নাই, হার্ট নাই। ঠিক আছে, এই জিনিসগুলা হচ্ছে বলতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে কেন প্লাসেন্টা প্রিভিয়া আমরা বলতেছি, এখনো তো আমরা আল্ট্রাসাউন্ড করি না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যে antepartum hemorrhage not otherwise proved should be considered as a case of placenta previa। এটা মাথায় রাখতে হবে যে antepartum hemorrhage যতক্ষণ পর্যন্ত না আমরা কনফার্ম করতে পারতেছি, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত until proof otherwise, এটা কিন্তু আমরা হচ্ছে তাকে কি বলবো, আমরা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া বলবো। তারপরে আপনাকে বলতে পারে যে what do you mean by APH? তাহলে এপিএইচ মানে কি? এপিএইচ হচ্ছে যেটা হচ্ছে any amount of bleeding, হ্যাঁ, any amount of bleeding from or into the genital tract after the age of the viability till the birth of the baby। ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজের লেবারও কিন্তু এখানে ইনক্লুড, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজের হচ্ছে আপনার ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজের আমাদের লেবারের যে ব্লিডিংটা, সেটাও কিন্তু আপনার এখানে ইনক্লুড। তাহলে এটা মাথায় রাখতে হবে। তারপরে কোশ্চেন হতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই প্লাসেন্টা প্রিভিয়া, মানে এটার অর্থ কি? হ্যাঁ, যে কেন আমরা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া বলতেছি। ঠিক আছে, কেন আমরা প্লাসেন্টা প্রিভিয়া বলতেছি? আপু আসসালামু আলাইকুম। এটাও একটা প্রশ্ন। তাহলে প্লাসেন্টা প্রিভিয়া কি? প্লাসেন্টা মানে প্রিভিয়া সিম্পল একটা যেটা হচ্ছে যে প্লাসেন্টাটা হচ্ছে সামনে। ঠিক আছে, মানে প্লাসেন্টাটা হচ্ছে সামনে, এটাই হচ্ছে প্রিভিয়া। মানে হচ্ছে প্লাসেন্টাটা ইউটেরাসের লোয়ার ইউটেরাস সেগমেন্টে ইমপ্লান্টেড হবে, সেখান থেকে পার্শিয়ালি অথবা কমপ্লিটলি ইন্টারনাল অসটাকে, মানে যেটা ওপেনিং, ইন্টারনাল ওপেনিং অফ সার্ভিক্স, সেটাকে হচ্ছে কভার করে রাখবে। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার প্লাসেন্টা প্রিভিয়া। এখন প্রিভিয়াসলি কিন্তু আমাদের প্লাসেন্টা প্রিভিয়ার হচ্ছে আমাদের 4টা ক্লাসিফিকেশন ছিল, আমরা জানি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। প্লাসেন্টা প্রিভিয়ার ক্লাসিফিকেশন সবসময় হচ্ছে আল্ট্রাসোনো গাইডেড, এটা কিন্তু আমরা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন না। ঠিক আছে, আপনার অ্যাবডাপশন প্লাসেন্টার ক্লাসিফিকেশন আমি একটু পরে বলবো, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। কিন্তু প্লাসেন্টা প্রিভিয়ার ক্লাসিফিকেশনটা সবসময় হচ্ছে আপনার কি বলে এটাকে, আল্ট্রাসোনোগ্রাফিক ক্লাসিফিকেশন। তাহলে আল্ট্রাসোনোগ্রাফিক ক্লাসিফিকেশন হলে, ক্লাসিফিকেশনটা কি ছিল আগেরটা, যেটা
সেটা হচ্ছে যে টাইপ 1 হচ্ছে লো লাইং প্লাসেন্টা, যেটা লোয়ার সেগমেন্টে প্লাসেন্টা কিন্তু ইন্টারনাল অস পর্যন্ত যায় না। এরপরে হচ্ছে টাইপ 2, সেটাকে বলে মার্জিনাল প্লাসেন্টা প্রিভিয়া, মানে হচ্ছে এটা অস পর্যন্ত গিয়েছে কিন্তু অসটাকে কভার করে নাই। তারপরে হচ্ছে টাইপ 3। টাইপ 3 হচ্ছে আপনার পার্শিয়াল, মানে এটা কন্ট্রাকশনের সময় কভার করে রাখে অসটাকে, আবার রিল্যাক্সেশনের সময় সরে যায়। আর যেটা হচ্ছে কমপ্লিট অথবা সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, সেটা হচ্ছে যে কমপ্লিটলি কভার দেওয়া, সেটা কন্ট্রাকশন রিল্যাক্সেশন যাই হোক সে অসটাকে কমপ্লিটলি কভার করে রাখে। এবং টাইপ 3 আর 4টাকে বলা হতো মেজর প্লাসেন্টা প্রিভিয়া। হ্যাঁ, মেজর প্লাসেন্টা প্রিভিয়া। তো রিসেন্টলি এটা হচ্ছে আপনার আমেরিকান ইনস্টিটিউট অফ আল্ট্রাসাউন্ড ইন মেডিসিন, হ্যাঁ, AIUM, আমেরিকান ইনস্টিটিউট অফ আল্ট্রাসাউন্ড অফ মেডিসিন, এই প্লাসেন্টা প্রিভিয়াটাকে এখন হচ্ছে 2টা ক্লাসিফিকেশন করে ফেলেছে। এখন কিন্তু আমরা 2টাই বলবো, 4টা বলি না। এবং কিভাবে আমরা হচ্ছে 18 থেকে 20 সপ্তাহ 6 দিনে যে ডিটেল অ্যানাটমিক্যাল সার্ভে বা অ্যানোমালি স্ক্যানে আল্ট্রাসাউন্ডটা করব, সেইখানেই আমরা হচ্ছে ট্রান্স অ্যাবডোমিনালও হতে পারে, ট্রান্সভেজানালও হতে পারে। প্লাসেন্টা প্রিভিয়া দেখার জন্য যে ট্রান্সভেজানালের সেন্সিটিভিটি স্পেসিফিসিটি বেশি এরকম না, 2টা ইকুয়াল। ট্রান্স অ্যাবডোমিনালেও যেরকম দেখবো ভেজানালেও আমরা সেরকমই দেখবো। ওই 18 থেকে 20 সপ্তাহ 6 দিনে আমরা হচ্ছে যদি হচ্ছে প্লাসেন্টাটা আমরা লিডিং এজ অফ দ্য প্লাসেন্টা যদি উইদিন 20 মিলিমিটার ফ্রম দ্য অস থাকে কিন্তু কভার করে না রাখে, হ্যাঁ, যে লিডিং এজটা 20 মিলিমিটার ফ্রম দ্য অস কিন্তু কভার করে না রাখে, এটা হচ্ছে লো লাইং প্লাসেন্টা। আর যদি কমপ্লিটলি কভার করে রাখে সেটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। এই 2টা ক্লাসিফিকেশন এখন আমরা বলি। তাহলে কি বলি? একটা হচ্ছে লো লাইং, যে 2 সেন্টিমিটার এর ভিতরে আছে কিন্তু কভার করে না, আরেকটা হচ্ছে কভার করে রাখে। এটা হচ্ছে একটু আপনারা একদম মাথায় রাখবেন, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের প্লাসেন্টা প্রিভিয়া ক্লাসিফিকেশন। যদি বলে এন্টিপার্টাম হেমোরেজ এর কজ কি কি হতে পারে, এটা আমরা জানি যে মেইনলি প্লাসেন্টাল কজ। একটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া 35%, অ্যাব্রাপশন 35%, এবং আনএক্সপ্লেইনড হচ্ছে 25%। সেই আনএক্সপ্লেইনড এর মধ্যে কি কি আছে? ভাসা প্রিভিয়া হতে পারে, হেভি শো হতে পারে, অথবা মার্জিনাল সাইনাস ব্লিডিং হতে পারে। এছাড়া সার্ভাইকাল বা ভ্যাজানাল লোকাল প্যাথোলজির জন্য ব্লিডিং হতে পারে। কিরকম? যেমন তার সার্ভাইকাল পলিপ থাকতে পারে, সার্ভাইকাল এরোশন থেকে হতে পারে, সার্ভাইকাল ক্যান্সার থাকতে পারে আনডায়াগনোসড, তারপরে হচ্ছে তার ভালভা ভ্যাজানার ভেরিকোজ ভেইন থাকতে পারে, বা কোনো লোকাল ট্রমা বা টিয়ারের জন্য তার ব্লিডিং হতে পারে। এখন যে আমরা ধরেন এই পেশেন্টে আমরা আলট্রা করলাম, করে দেখলাম যে না, তার প্লাসেন্টা একদম নর্মাল পজিশনে আছে, ফান্ডাল এবং পোস্টেরিয়র, তখন কি হতে পারে? যে এটা তো অ্যাব্রাপশনও না, এটা প্লাসেন্টা প্রিভিয়া না, তাহলে কি হতে পারে? আমাদের একটা কজ হতে পারে ভাসা প্রিভিয়া। ভাসা প্রিভিয়াটাও আমরা কালার ডপলার আলট্রাসাউন্ডের মাধ্যমে বুঝতে পারবো, সেটা আমি একটু পরে বুঝতেছি। আচ্ছা, ভাসা প্রিভিয়া না, তাইলে কি আমাদের লোকাল কজ হতে পারে? এখন এই লোকাল কজ দেখার জন্য আমরা কি সাথে সাথে তাকে এক্সামিন করবো ব্লিডিং এর মধ্যে? না, ব্লিডিং এর মধ্যে কিন্তু আমরা আলট্রাসাউন্ড করব না। আমরা কি করব? আমরা হচ্ছে 72 আওয়ার্স পর্যন্ত তাকে অবজার্ভ করব এবং তাকে আমরা ট্রিটমেন্ট করব। কি ট্রিটমেন্ট করব? আমরা সাধারণত ব্লিডিং বেশি হলে ফ্লুইড দেই, যদি তার হাইপোভলিউমিয়া ডেভেলপ করে। আর সাথে কি করি? আমরা পারমিসিভ ওয়েতে রিসাসিটেশন করব, এবং আমরা ট্রানিক্সামিক অ্যাসিড 2 গ্রাম দিব, ঠিক আছে? ট্রানিক্সামিক অ্যাসিড 2 গ্রাম আইভি ক্লোনিস্টেট ওভার 10 মিনিটস দিব। এটা একদম সেফ, এবং সে বেড রেস্টে থাকবে, প্যাড ইউজ করবে। আচ্ছা, তাহলে আমরা কখন তার লোকাল কজ এক্সক্লুড করব? আফটার 72 আওয়ার্স। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া এখন তো আমরা জানি কি 2 গ্রাম। ট্রানএক্সামিক অ্যাসিড সাধারণত 2 আমরা গ্রাম 1 কি গ্রাম বলেছি? দিই না। আপা মুখে বলেন একটু, আমি শুনি। আমার আসলে বুঝতেছি না 2 গ্রাম কি। 2 গ্রাম ট্রানএক্সামিক অ্যাসিড বললেন আপু? হ্যাঁ হ্যাঁ, ট্রানএক্সামিক অ্যাসিড কি 2 গ্রাম দিব? 1 গ্রাম 500 মিলিগ্রাম 2টা। আমি কি 2 গ্রাম বলছি? জি আপু, 2 গ্রাম বলছেন।
আল্লাহ, না না, তাহলে আমি দুইটাকেই 2 গ্রাম মেনশন করে ফেলছি। না, এটা স্লিপ অফ টাং, মানে আমি আনমাইন্ডফুলি বলছি। 1 গ্রাম, 1 গ্রাম ওভার হচ্ছে 10 মিনিটস, ঠিক আছে? আচ্ছা, আপু এখন আরেকটা কোশ্চেন আপু, হ্যাঁ দতে দেয়া আছে যে এন্টিপার্টাম হিউমারাস আফটার 20 উইক প্রেগন্যান্সি বলছে, এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং বলছে হ্যাঁ, আফটার 20 এখন উইকস। তো এইজ অফ ভায়াবিলিটি বলতেছে 20 উইকস, এর জন্য বলছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইজ অফ ভায়াবিলিটি বলছে, আর 20 উইকস এর আগে আমরা হচ্ছে সার্টেন মিসক্যারেজ বলি, হ্যাঁ এরকম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে যে প্লাসেন্টা প্রিভিয়ার হচ্ছে রিস্ক ফ্যাক্টর, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, রিস্ক ফ্যাক্টরস অফ প্লাসেন্টা প্রিভিয়ার। হ্যাঁ, এটা আমরা মোটামুটি সবাই জানি যে প্রিভিয়াস হচ্ছে সিজারিয়ান সেকশনটা হচ্ছে আপনার প্লাসেন্টা প্রিভিয়ার সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর। এছাড়া মামেক্টমি, ডিএনসি, মেট্রোপ্লাস্টি, এই যে আমি বললাম হিস্ট্রোস্কোপিক মেট্রোপ্লাস্টি, এই অপারেশন গুলা থেকে হতে পারে। এটা হচ্ছে ইউট্রাইন ফ্যাক্টরস। এছাড়া প্লাসেন্টাল বা অবস্টেটিক ফ্যাক্টরের কারণে হতে পারে, যেমন তার প্রিভিয়াস প্লাসেন্টা প্রিভিয়া থাকলে আবার হতে পারে। আর কি কি হয়, অ্যাডভান্সড ম্যাটারনাল এজ, মাল্টিপ্যারিটি, মাল্টিপল প্রেগনেন্সি, যে M3, সবকিছু রিস্ক ফ্যাক্টরের মধ্যে এই 3টা এম লাগাই দিবেন, মাল্টিপল প্রেগনেন্সি, অ্যাডভান্স ম্যাটারনাল এজ, আরেকটা হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আমাদের স্মোকিং ও কিন্তু প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাব্রাপশন দুইটারই কারণ। তারপরে অ্যাসিস্টেড রিপ্রোডাকশন, IVF বা ART, এখানেও হচ্ছে বেশি হয়। এবং যদি GDM থাকে, ম্যাক্রোসোমিয়া থাকে, তখনও অনেক সময় ওখান থেকে GDM এর সাথে লার্জ প্লাসেন্টা থাকে, সেখান থেকেও হচ্ছে আমাদের প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে। এটা হচ্ছে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া। আচ্ছা, এখন কেন এই সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া বেড়ে গিয়েছে? কারণ হচ্ছে যে এখন আমাদের CS সেকশনটা অনেক বেড়ে গিয়েছে, প্রাইমারি পেশেন্টেও আবার রিপিটেড সিজারিয়ান সেকশন হচ্ছে, বিবেক প্র্যাকটিসটা হচ্ছে না, এবং মাল্টিপল প্রেগনেন্সি ইন্ডাকশনের জন্য অনেক বেড়ে গিয়েছে, এবং আমরা এখন ডায়াগনোসিস করতে পারি, এই জন্য হয়। তো একবার প্লাসেন্টা প্রিভিয়া হলে পরবর্তী প্রেগনেন্সিতে কত হতে পারে? প্লাসেন্টা প্রিভিয়া 8 ফোল্ড রাইজ করে, মানে সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে। আর প্লাসেন্টা প্রিভিয়ার হচ্ছে আপনার এক্সাক্ট কস্ট কি হতে পারে? এক্সাক্ট কস্টটা এখন আননোন, কিছু থিওরি আছে, যেমন হচ্ছে যে ড্রুপিং ডাউন থিওরি, তারপর পারসিস্টেন্স অফ কোরিওনিক অ্যাক্টিভিটি, এটা একটা থিওরি। আরেকটা হচ্ছে ডিফেক্টিভ ডেসিডুয়া। হ্যাঁ, ডিফেক্টিভ ডেসিডুয়া যেটা, এটা কিন্তু আমাদের প্যাচ ডিসঅর্ডার, যেটা আমি একটু পরে কথা বলবো। প্যাচ ডিসঅর্ডারেরও হচ্ছে আপনার প্যাথোফিজিওলজি। তাহলে ড্রুপিং ডাউন কি? যে ফার্টিলাইজড ওভামটা হচ্ছে ড্রুপ ডাউন করতেছে এবং এটা লোয়ার সেগমেন্টে ইমপ্ল্যান্টেড হয়, সেখান থেকে হচ্ছে আমরা প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে। আরেকটা হচ্ছে যে পারসিস্টেন্স অফ কোরিওনিক অ্যাক্টিভিটি কি? যে আপনার মানে কোরিওনিক ডেসিডুয়া ক্যাপসুলারিসে প্লাসেন্টাটা হচ্ছে ডেভেলপমেন্টাল হলে সেখান থেকেও প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে। আর ডিফেক্টিভ ডেসিডুয়া কি? এটা কিন্তু প্যাচ ডিসঅর্ডারের জন্য এটা প্যাথোফিজিওলজি, আবার সাথে হচ্ছে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়ার জন্য বা প্লাসেন্টা প্রিভিয়ার জন্য। এটা আমি একটু বলি যে কি হয় সেখানে। সেখানে হচ্ছে যে প্রিভিয়াস সার্জারি থাকলে, সেটা মেইনলি সিজারিয়ান সেকশনে হয় বা মায়োমেক্টমি, ডিএনসিতেও হতে পারে। এন্ডোমায়োমেট্রিয়াল যে ইন্টারফেসটা, এন্ডোমায়োমেট্রিয়াল ইন্টারফেসে ড্যামেজ হয়, এবং ড্যামেজ হওয়ার পরে কি হয়? একটা ডিফেক্টিভ এন্ডোমেট্রিয়াল রিপিথেলাইজেশন হয় স্কারের, এবং সেখানে হচ্ছে তখন এই যে ডিফেক্টিভ একটা রিপিথেলাইজেশন হলো, তখন ট্রোপোব্লাস্ট এবং ভিলাস টিস্যু মায়োমেট্রিয়ামের একদম ডিপে চলে যায়, এবং ওখানে নতুন করে সার্কুলেশন হয়, ইনভেশন হয়, নিউভাস্কুলারাইজেশন হয়, এবং সেখান থেকে এটা সারাউন্ডিং অর্গানে হচ্ছে ছড়িয়ে পড়তে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিফেক্টিভ ডেসিডুয়া। আরেকটা হচ্ছে যে বিগার সারফেস এরিয়া, যেটা আমি বললাম, যেটার কারণে প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে, সেটা হচ্ছে GDM এ হতে পারে, তারপরে RH আইসোমিনাইজেশনে হতে পারে, প্লাসেন্টাটা বড়, তারপরে DIP তেও হতে পারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তারপরে একটা প্রশ্ন ম্যাডামদের অনেক প্রিয়, আগের ম্যাডামরা করতেন, যে কোন টাইপ অফ প্লাসেন্টা প্রিভিয়া মোস্ট ডেঞ্জারাস? এটা আমরা জানি যে টাইপ 2 হচ্ছে দুইটা সাব টাইপ আছে, একটা হচ্ছে টাইপ 2 অ্যান্টেরিয়র এবং একটা হচ্ছে টাইপ 2 পোস্টেরিয়র।
তো অ্যান্টেরিয়র হচ্ছে যে প্লাসেন্টাটা অ্যান্টেরিয়রলিও কিন্তু হচ্ছে এটা লোয়ার সেগমেন্ট মানে অস পর্যন্ত গিয়েছে। টাইপ 2 পোস্টেরিয়রটা মোস্ট ডেঞ্জারাস কেন হচ্ছে, কারণ প্লাসেন্টাটা একদম সেক্রাল প্রমোটরি লেভেলে থাকে এবং সেটা হচ্ছে মানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা পেলভিসে কমায় দেয় এবং তখন হচ্ছে এঙ্গেজমেন্ট হয় না। এবং এই যে প্লাসেন্টা এবং আম্বিলিকাল কর্ড কম্প্রেশন হতে পারে, ফিটাল ডিস্ট্রেস হতে পারে এখানে নর্মাল লেবারের সময়। আরেকটা হচ্ছে যে এটা এখান থেকে নন এঙ্গেজমেন্ট যেহেতু হয় না, ব্লিডিং শুরু হলে প্রচুর ব্লিডিং হয়, এটা থেকে প্রমো হয়, টাইপ 2 পোস্টেরিয়রে প্রমো হয়, এই জন্য হচ্ছে এটা ডেঞ্জারাস। এরপরে টাইপ 3 টাইপ 4 সবকিছুই হচ্ছে ডেঞ্জারাস, ঠিক আছে। আচ্ছা, তারপরে কিছু অ্যাসোসিয়েশনের প্রশ্ন আসে, যেমন হচ্ছে যেটা যে আমরা বলতেছি যে এলডারলি পেশেন্ট বা মাল্টিপ্যারিটিতে কেন প্লাসেন্টা প্রিভিয়া হয়। হ্যাঁ, এলডারলি পেশেন্ট বা যারা মাল্টিপ্যারিটি এদের কি হয়, ইউটেরাসে হচ্ছে মানে কোলাজেন ফাইব্রাস টিস্যু বেশি হয়, ফাইব্রোসিস হয়ে থাকে। এই ফাইব্রোসিসের কারণে মানে বারবার সিজার করলে যেগুলো ফাইব্রাস হয়ে থাকে, এলডারলিতেও হতে পারে, তখন কি হয় এদের প্লাসেন্টাল মাইগ্রেশনটা হয় না, তখনই হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া হয়। তারপরে হচ্ছে যে আপনার টুইন প্রেগনেন্সিতে বা জিডিএম টিডিএম এ কেন হয়, টুইন প্রেগনেন্সিতে কেন হয়, কারণ হচ্ছে তখন হচ্ছে আপনার লার্জ প্লাসেন্টা থাকে এবং সেটা হচ্ছে আপনার লোয়ার সেগমেন্টে এনকোর্জ করে থাকে, এই কারণে হতে পারে। আর তারপরে হচ্ছে স্মোকিং এ কেন হয়, স্মোকিং এ কিন্তু আপনার প্লাসেন্টা প্রিভিয়াও হয়, আবার হচ্ছে অ্যাব্রাপশন হয়। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার স্মোকিং এ কেন হয়, স্মোকিং হলে কি হয়, স্মোকিং তো আমরা জানি নিকোটিন থাকে খুবই খারাপ, এর ফলে কি হয় একটা ইনফ্লামেটরি মেডিয়েটর